আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি প্রেজেন্টিং প্রবলেম ইন কার্ডিওভাস্কুলার ডিজিজ। সাধারণত যে সমস্ত পেশেন্টের কার্ডিওভাস্কুলার ডিজিজ থাকে তারা আমাদের কাছে এসেই যে প্রবলেমটা কমনলি করে থাকে সেটা হচ্ছে যে তাদের একটা চেস্ট ডিসকমফোর্ট হয়, এক্সারশনে চেস্ট ডিসকমফোর্ট হয়। এবং দেখেন যে আপনার বইয়ের এই শুরুতেই 16.5-এ নিউ ইয়র্ক হার্ট অ্যাসোসিয়েশন একটা ফাংশনাল ক্লাসিফিকেশন করা হয়েছে। এই যে যখন কেউ বলে যে তার চেস্ট ডিসকমফোর্ট হচ্ছে, তো এই চেস্ট ডিসকমফোর্টটার একটা নিহা ক্লাসিফিকেশন আছে যেটাকে আমরা হার্ট ফেলিওরের ক্লাসিফিকেশন হিসেবেও চিনি। তাহলে যখন আমরা নিহা ক্লাসিফিকেশন করি তখন আমরা এটাকে 1 থেকে 4 চারটা ক্লাসে আমরা ভাগ করি। তো 1 নাম্বার ক্লাসটা হচ্ছে যে একটা মানুষের অর্ডিনারি অ্যাক্টিভিটি করতে যদি কোনো সমস্যা না হয় তাহলে সেটাকে আমি বলি যে ক্লাস 1। সো এইখানে নিহা ক্লাসিফিকেশন এইখান থেকে আপনি তিনটা কথা মনে রাখতে পারেন। এন মানে হচ্ছে নো, তার মানে হচ্ছে নো লিমিটেশন ডিউরিং অর্ডিনারি অ্যাক্টিভিটি, এটা হচ্ছে ক্লাস 1। এরপর হচ্ছে নিহার ক্লাস 2তে, তাহলে আগেটাতে যেহেতু নো লিমিটেশন ছিল ক্লাস 2তে হচ্ছে স্লাইট লিমিটেশন হবে। আর 3 নম্বর হচ্ছে স্লাইট লিমিটেশনের জায়গায় হাই লিমিটেশন বা হচ্ছে মার্কড লিমিটেশন হবে। সো যে পেশেন্ট হচ্ছে ক্লাস 2তে থাকবে সে কি বলবে, সে হচ্ছে যে যখন আপনার নর্মাল যে অ্যাক্টিভিটিগুলো আছে, অর্ডিনারি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলো আছে, সেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিগুলোতে তার একটু ফেটিক চলে আসবে, এবং এই তার ফেটিক চলে আসাটাকে আমরা বলি হচ্ছে স্লাইট লিমিটেশন, ঠিক আছে। এবং এইটা আপনি যদি দেখেন যে আমাদের ম্যাকলিউড যে আছে, ম্যাকলিউড বইটাতে এরকম লেখা আছে যে অর্ডিনারি ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে পেশেন্টের ফেটিক আসে, ডিজনিয়া আসে, এবং অনেক সময় এনজাইনা শুরু হয়ে যায়, এবং এটাকে আমরা মাইল্ড হার্ট ফেলিওর হিসাবে বলতে পারি। আর ক্লাস 3 যেটা, ক্লাস 3তে আমরা বলছি যে পেশেন্টের যে কোনো নর্মাল অ্যাক্টিভিটি, সো নর্মাল অ্যাক্টিভিটি বলতে আমরা কী বুঝি, ড্রেসিং আনড্রেসিং করা, ওয়াশরুমে যাওয়া, নিজের খাওয়া দাওয়া করা, হ্যাঁ, এইরকম অ্যাক্টিভিটিগুলোতে মার্কড লিমিটেশন চলে আসবে, এবং পেশেন্টের সিমটমগুলো রেস্টে থাকবে না। ওকে, সো রেস্টে সিমটম নাই কিন্তু নর্মাল যে কোনো অ্যাক্টিভিটি সে করতে পারছে না, সেটাকে আমি বলি ক্লাস 3, বা এটাকে বলা হয় মডারেট হার্ট ফেইলিওর। আর ক্লাস 4 যেটা, সেটাকে আমরা বলছি যে সিভিয়ার হার্ট ফেইলিওর, অথবা ক্লাস 4-এ আমরা কি বলছি যে এই পেশেন্টটা রেস্টের মধ্যেও তার সিমটম আছে, ঠিক আছে। তার মানে আমরা যদি বলি যে ফাংশনাল ক্লাসিফিকেশনে যে লিমিটেশনটা যেটা ছিল, যে যদি কোনো লিমিটেশনই না থাকে তাহলে হচ্ছে ক্লাস 1। সো নিহা থেকে আপনি মনে রাখতে পারেন যে কোনো লিমিটেশন না থাকলে ক্লাস 1, হাই লিমিটেশন থাকলে হচ্ছে ক্লাস 3, আর যদি তার একদম কোনো অ্যাক্টিভিটি করতে না পারে, তার অ্যাক্টিভিটি যদি একদম অ্যাবসেন্ট থাকে তাহলে আলটিমেটলি সেটা হচ্ছে ক্লাস 4। এইভাবে করে আপনি নিহা ক্লাসিফিকেশনের মূল 4টা কথা মনে রাখতে পারেন। সো নো লিমিটেশন, স্লাইট লিমিটেশন, মার্ক লিমিটেশন, এবং অ্যাবসেন্স অফ অ্যাক্টিভিটি, মানে পেশেন্টের কোনো অ্যাক্টিভিটি করলেই কী হয়, সিমটম শুরু হয়ে যায়, ঠিক আছে। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে সিভিয়ার হার্ট ফেলিওর, অথবা এটাকে আমরা বলি যে ক্লাস 4 নিহা ক্লাসিফিকেশন অনুযায়ী ক্লাস 4 চেস্ট ডিসকমফোর্ট। আচ্ছা, সো দেখেন যে পেশেন্টের যখন চেস্ট ডিসকমফোর্ট অন এক্সারশনে আসছে, এইখানে পেশেন্টের আমাদের হিস্ট্রিতে আমরা কী কী নিব। তাহলে যখনই একটা পেশেন্ট বলছে যে তার অ্যাক্টিভিটিতে চেস্ট ডিসকমফোর্ট হয়, সেটাকে আমরা সাধারণত চিন্তা করে থাকি এটা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিস। ওকে, সো এই যে অ্যানজাইনার 3টা বৈশিষ্ট্য আছে, 3টা বৈশিষ্ট্য আমাদেরকে হিস্ট্রি থেকে শিওর হতে হবে এটা অ্যানজাইনা বলার ক্ষেত্রে। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ দ্য অ্যানজাইনা কী কী, এগুলো আমাদের ট্রু ফলসে আসতে পারে। একটা হচ্ছে কি, এটা রিপ্রোডিউসিবল, তার মানে হচ্ছে আপনি যখনই ওই রকম ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা করবেন তখনই আবার অ্যানজাইনাটা আসবে। সো যেহেতু এটা রিপ্রোডিউসেবল, আপনি এটা প্রেডিক্ট করতে পারবেন। সো আপনি এই অ্যাক্টিভিটি করলে এটা আসবে, সো এটা রিপ্রোডিউস করা যায়, এবং আপনি প্রেডিক্ট করতে পারবেন যে তার যেহেতু আমি বললাম যে একটু আগে ক্লাস 4 যদি থাকে তাহলে দেখা যাবে তার নর্মাল অ্যাক্টিভিটিতে এটা চলে আসবে। সো এটা রিপ্রোডিউসেবল, এবং আমি প্রেডিক্ট করতে পারছি যেহেতু তার অবস্থা খারাপ, তার মানে সে নর্মাল অ্যাক্টিভিটি করলেই তার হচ্ছে চেস্ট ডিসকমফোর্টটা শুরু হয়ে যাবে। অন্যদিকে যার সামান্য সমস্যা, ধরেন গ্রেড 2তে যে আছে, তাহলে তার ক্ষেত্রে যেটা হবে যে সে যখন অ্যাক্টিভিটিস করবে তখন তার সমস্যা হবে না, তবে তার ফেটিকনেস কাজ করতে পারে, কিছু ডিসনি আসতে পারে। তাহলে এখানে আমি আসবো যে প্রেডিক্টেবল। এবং 3 নম্বর হচ্ছে এই যে তার চেস্ট ডিসকমফোর্টটা, এটা ফিজিক্যাল এক্সারশনের সাথে রিলেশনশিপ, অর্থাৎ ফিজিক্যাল এক্সারশন করলে এটা বাড়ে। এই 3টা কথা হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিসের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার, ঠিক আছে। অ্যানজাইনা পেক্টোরিসের মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। এরপরে আমরা আর কি জিজ্ঞেস করি, আমরা জিজ্ঞেস করি যে এই যে তার অ্যানজাইনাটা হয় বা তার চেস্ট ডিসকমফোর্টটা হয়, এই চেস্ট ডিসকমফোর্টটা কতক্ষণ থাকে। কারণ এই চেস্ট ডিসকমফোর্টটা যদি 30 মিনিটসের বেশি থাকে তখন এটা কিন্তু আলটিমেটলি আমরা এমআইয়ের দিকেও চিন্তা করতে পারি, যে কারণ এটা ইউজুয়ালি ভালো হয় না। আর স্টেবল অ্যানজাইনা এটা মোটামুটি রেস্ট নিলে একটু পরে ভালো হয়ে যাচ্ছে, ইউজুয়ালি 30 মিনিটসের বেশি সময় ধরে থাকে না। তাহলে চেস্ট ডিসকমফোর্ট অন এক্সারশনে যখন পেশেন্ট আসলো, আমরা 3টা হিস্ট্রি নিচ্ছি যে এটা রিপ্রোডিউসেবল কিনা, এটা প্রেডিক্টেবল কিনা, এবং এটার ফিজিক্যাল এক্সারশনের সাথে কোনো রিলেশনশিপ আছে কিনা। এরপরে আপনি অ্যানজাইনার পেশেন্টকে এক্সামিনেশন করলেন। এক্সামিনেশন করলে আপনি হয়তো বা সরাসরি কিছু পাবেন না, কিন্তু আপনি যদি একদম খুব রিলেভেন্ট দেখতে চান যে তার অ্যানজাইনা কেন হচ্ছে, তার মানে কি তার কোনো ডিসলিপিডিমিয়ার ফিচার আছে, সো আপনি চোখের মধ্যে খুঁজবেন যে তার জ্যান্থোলেজমা আছে কিনা। আপনি দেখবেন তার হার্টের অ্যাক্টিভিটিটা কেমন, কারণ যদি পেশেন্টের মেটাবলিক ডিমান্ড বেশি থাকে, যেমন পেশেন্টের যদি থাইরোটক্সিকোসিস থাকে, তাহলে কী হবে, তাহলে পেশেন্টের এরকম চেস্ট ডিসকমফোর্ট আসতে পারে, কারণ তখন হার্টকে বেশি কাজ করতে হচ্ছে। অথবা পেশেন্টের এনিমিয়া আছে, সো এনিমিয়া থাকলে কিন্তু ডিমান্ডটা বেশি বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে পেশেন্টের এরকম হতে পারে। তাহলে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনে দেখবো যে পেশেন্টের এনিমিয়া আছে কিনা, পেশেন্টের থাইরোমেগালি আছে
আছে কিনা বা থাইরোটক্সিকোসিসের কোনো ফিচার আছে কিনা, হ্যাঁ। এবং আমি যখন সিভিএস এক্সামিনেশন করবো দেখবো যে পেশেন্টের লেফট হার্ট যেটা মানে আমাদের মূল পাম্পিং অ্যাক্টিভিটি যে করবে, তো লেফট ভেন্ট্রিকুলার কোনো ডিসফাংশন আছে কিনা, কোনো কার্ডিয়াক মারমার আছে কিনা, এবং আমাদের আউটফ্লো ট্র্যাক্ট অর্থাৎ আমাদের এওরটিক ভালভে কোনো সমস্যা আছে কিনা। সো আমরা এই সমস্ত জিনিসগুলোকে দেখার চেষ্টা করবো। অথবা এটা এওরটিক ভালভে ডিজিজ না হয়ে এটা হইতে পারে যে এইখানে যে সেপ্টামটা আছে সেই সেপ্টামটা হাইপারট্রফি হয়ে গেছে, সো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি এরকম হতে পারে। সো আমি এখানে কী করবো, আমরা মূলত এখানে বিভিন্ন রকমের কার্ডিয়াক এক্সামিনেশন করলে কার্ডিয়াক ইভ্যালুয়েশনটা করার চেষ্টা করবো। এবং এরপরে আমরা দেখবো যে তার কোনো পেরিফেরাল আর্টারি ডিজিজ আছে কিনা, সো আর্টেরিয়াল কোনো ব্রুই, পেরিফেরাল পালস লস কিনা, এই জিনিসগুলোকে আমরা খুঁজবো। তারপরে চেস্ট ডিসকমফোর্টের একটা পেশেন্টের আপনাকে যদি পরীক্ষাতে আসে, সো আপনি যদি ইনশাল্লাহ মানে এফসিপিএস পার্ট 1 পাস করেন, তখন আপনাকে কিন্তু পরীক্ষাগুলোতে এরকম প্রশ্ন করবে যে আপনি একটা পেশেন্ট আসছে চেস্ট পেইন নিয়ে, আপনি কী কী ক্লিনিক্যাল রিলিভেন্স খুঁজবেন, কীভাবে পেশেন্টটাকে আপনি এভালুয়েট করবেন। সো আমরা কিন্তু পেশেন্ট ইভ্যালুয়েশন সম্পর্কে কিছু জেনে গেলাম। এখন আসলেন যে পেশেন্টের হিস্ট্রি আমরা থেকে এটা বুঝলাম, এক্সামিনেশনে বুঝলাম, ইনভেস্টিগেশনে কী করবেন। ইনিশিয়াল ইনভেস্টিগেশনে আমরা যখনই দেখবো যে একটা পেশেন্টের এনজাইনা হচ্ছে, আমরা বেসলাইন ইনভেস্টিগেশনগুলো করবো। তার মানে এই যে জিনিসগুলো আমরা করে থাকি, যে একটা ইসিজি করবো, যেহেতু লিপিড লেভেলের নিয়ে আমি চিন্তা করছি, একটা লিপিড টেস্ট করবো, একটা থাইরয়েড টেস্ট করবো, একটা সিবিসি করবো, এনিমিয়া আছে কিনা বোঝার জন্য, এই জিনিসগুলো আমি করার চেষ্টা করবো। প্রয়োজনে আমি এনজাইনাটাকে, যেহেতু এটা রিপ্রোডিউসেবল এবং প্রেডিক্টেবল, তার মানে আমি একটা স্ট্রেস দেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ পেশেন্টকে আমি একটা এক্সারসাইজ ইসিজি করবো, অথবা যদি এক্সারসাইজ ইসিজি করতে সে স্টেবল না হয়, তাহলে আমি একটা স্ট্রেস ইকোকার্ডিওগ্রাফি করবো, ইভেন আমি একটা এমআরআই করতে পারি। তবে পরীক্ষাতে যদি আপনার প্রশ্ন আসে যে হুইচ ইজ দ্য ইনভেস্টিগেশন অফ চয়েস ইন এনজাইনা, তাহলে এটা পরীক্ষাতে এসবি আসার মতো একটা জিনিস। তাহলে এনজাইনাতে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে সিটি করোনারি এনজিওগ্রাফি। তাহলে পরীক্ষাতে থাকবে ইনভেসিভ এনজিওগ্রাফি, পরীক্ষাতে থাকবে এক্সারসাইজ ইসিজি, স্ট্রেস ইসিজি, এবং থাকবে সিটি করোনারি এনজিওগ্রাফি। তাহলে মনে রাখতে হবে এনজাইনার ইনভেস্টিগেশন অফ চয়েস, হ্যাঁ, টু ইনভেস্টিগেট সাসপেক্টেড এনজাইনা ডিউ টু করোনারি আর্টারি ডিজিজ ইজ সিটি করোনারি এনজিওগ্রাফি। ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, এবার আপনাকে কোশ্চেন একটু ঘুরে দিতে পারে। মনে করেন যে একটা পেশেন্ট আসছে আপনার কাছে চেস্ট ডিসকমফোর্ট নিয়ে। এখন আপনি এক্সামিনেশন করেছেন, এক্সামিনেশন করে এখানে একটা আপনি ধরেন সিস্টোলিক একটা মারমার পেয়েছেন। এখন আপনার নেক্সট ইনভেস্টিগেশন কী হবে? তখন আপনার চলে যাবে নেক্সট ইনভেস্টিগেশন ইকোকার্ডিওগ্রাফি। কারণ যখনই একটা পেশেন্টের মারমার আমি পাবো, এবং তখন আমাকে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, বুঝতে হবে যে এএস আছে কিনা, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি বা এইরকম জাতীয় কোনো সমস্যা আছে কিনা। তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের পরীক্ষাতে এসবি আকারে চলে আসতে পারে। সরি, আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সিভিয়ার প্রলং চেস্ট ডিসকমফোর্ট। ঠিক আছে, এক সেকেন্ড। সিভিয়ার প্রলংড চেস্ট ডিসকমফোর্ট, আমরা বলেছিলাম যে চেস্ট ডিসকমফোর্ট যেটা থাকে সেটা বেশি সময়ের জন্য হয় না, 30 মিনিটসের কম হয়। সো যখন আপনি দেখবেন যে সিভিয়ার প্রলং চেস্ট ডিসকমফোর্ট হবে, তার মানে এটা ইন্ডিকেট করছে পেশেন্টের আনস্টেবল এনজাইনা অথবা এমআই এরকম কিছু একটার দিকে চলে যাচ্ছে। সো কখন আমরা এই জিনিসটাকে চিন্তা করবো? দেখেন ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে যে জিনিসটা বলা হচ্ছে যে একটা মানুষ যার আগে স্টেবল এনজাইনা ছিল, যখন যার একটা অ্যাকিউট সিভিয়ার চেস্ট ডিসকমফোর্ট নিয়ে আসবে, এটা হতে পারে তার ফার্স্ট প্রেজেন্টেশন অফ করোনারি আর্টারি ডিজিজ। তার মানে আধা ঘন্টার মধ্যে ব্যথাটা কমছে না, এরকম যখন ঘটনা ঘটে, তখন আমরা চিন্তা করব তার করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে কিনা। এবং করোনারি আর্টারি ডিজিজ যখন হয়, তখন পেশেন্টরা কিছু সিমটমের কথা আমরা বলে, কীরকম, যেমন হচ্ছে তার একটা চেস্ট ডিসকমফোর্টের কথা বলবে, তার প্যালোরের কথা বলবে, সোয়েটিংয়ের কথা বলবে। প্যালোর, সোয়েটিং এই জিনিসগুলো কেন হয়? কারণ হচ্ছে যে সিম্প্যাথেটিক সিস্টেম যখন অ্যাক্টিভেটেড হয়, তখন সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হলে আমাদের যত সোয়েট গ্ল্যান্ড আছে সেখানে কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের সাপ্লাই আছে। তখন পেশেন্টের সোয়েটিং হওয়া শুরু করে। যখন সোয়েটিং হয় তখন স্কিনটা একটু ঠান্ডা হয়ে যায়, সো আমরা বলি কোল্ড ক্ল্যামে স্কিন। প্যালোর কেন হয়? প্যালোর হচ্ছে যখন একটা মানুষের এরকম করোনারি আর্টারি ডিজিজ হয় বা অ্যাকিউট করোনারি সিনড্রোম নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, তখন যে জিনিসটা হয় যে তার মেইন অর্গানগুলোতে ব্লাড সাপ্লাইকে মেনটেন করার জন্য সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম তখন যে জিনিসটা করে, পেরিফেরালি ভেসোকনস্ট্রিকশন করে। তো স্কিনের এখানে যখন পেরিফেরালি ভেসোকনস্ট্রিকশন হচ্ছে, ব্লাড ফ্লো কমে যাচ্ছে, তখন কিছুটা প্যালোর নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসতে পারে। তাহলে আমরা যেটা বুঝলাম যে পেশেন্ট আমাদের কাছে চেস্ট ডিসকমফোর্টের পাশাপাশি কিছু অটোনমিক ডিস্টারবেন্স এরকম ফিচার নিয়ে আসে। এছাড়া হাইপোটেনশন, এরিথমিয়া, হার্ট ফেলোর এরকম ঘটনা আসে। কিন্তু এই ঘটনাগুলো সবার ক্ষেত্রে সেম দেখায় না। যে পুরুষদের ক্ষেত্রে যেরকম আমরা এই ঘটনাগুলো পেতে পারি, ফিমেলদের ক্ষেত্রে এই ডিসকমফোর্টটা নর্মাল জায়গায় থাকে না। যেমন হচ্ছে মেলদের ক্ষেত্রে যেরকম আমরা বলি যে সেন্ট্রাল চেস্ট পেইনে ডিসকমফোর্ট থাকে, মানে সেন্ট্রাল চেস্টে ডিসকমফোর্টটা থাকে। ফিমেলের ক্ষেত্রে এই ডিসকমফোর্টটাকে বলা হচ্ছে শোল্ডার ব্লেডে থাকে, এবং নৌশিয়া, ভমিটিং, ব্রেথলেসনেস এইরকম কমপ্লেনগুলো তারা বেশি করে। তাহলে ফিমেল কোনো পেশেন্ট যদি বলে যে তার 2 শোল্ডার ব্লেডের মধ্যে তার একটা পেইন হচ্ছে বা ডিসকমফোর্ট হচ্ছে, এর সাথে নৌশিয়া, ভমিটিং, ব্রেথলেসনেস হচ্ছে, আমরা কিন্তু চিন্তা করতে হবে যে পেশেন্টের অ্যাকিউট করোনারি সিনড্রোমের দিকে যাচ্ছে কিনা। কারণ ফিমেল পেশেন্টদের ক্ষেত্রে চেস্ট ডিসকমফোর্ট, সোয়েটিং এই জিনিসগুলো নাও আসতে পারে।
তাহলে এরকম অ্যাবনর্মাল টাইপের সিমটম কাদের ক্ষেত্রে আসে? ওল্ডার এজের পেশেন্টদের, ডায়াবেটিস পেশেন্টদের, ফিমেল পেশেন্টদের কিন্তু এরকম ঘটনা ঘটে। ওকে, তো শোল্ডার ব্লেডের এখানে ডিসকমফোর্ট, নৌশিয়া, ভমিটিং এরকম নিয়ে যদি আসে তাহলে আমরা অবশ্যই কিন্তু একিউট করোনারি সিনড্রোম হিসাবে চিন্তা করব। তাহলে একিউট করোনারি সিনড্রোমের পেশেন্ট যখন আমাদের কাছে আসলো, আমরা ইনিশিয়ালি যে কাজটা করার চেষ্টা করবো, একটা ইসিজি আমরা করবো। হ্যাঁ, সো ইসিজিটা এখানে ম্যান্ডেটরি। আমরা ইসিজি করলাম, করে আমি দেখলাম যে এসটি সেগমেন্টে কোনো চেঞ্জ আছে কিনা, টি ওয়েভে কোনো চেঞ্জ আছে কিনা। সো এই টেস্টগুলো যদি আমি নর্মাল পাই তাহলে আমরা কী করবো? তাহলে হচ্ছে আমি এবার রিপিট করতে হবে। তাহলে আপনার কাছে পেশেন্ট ইসিজি যদি আপনি করেন, ইসিজি আপনি ইভেন নর্মালও পেতে পারেন ইন একিউট করোনারি সিনড্রোম। এই কথাটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক সময় যে জিনিসটা হয় আমরা মানে একটু ফলসলি রিএশিওর করে ফেলি পেশেন্টকে, যে পেশেন্ট আসলে উইদিন 1 আওয়ার আমি ইসিজি করলাম, ইসিজিতে আমি কোনো চেঞ্জ পাই নাই, আমরা বললাম যে ওকে ফাইন, আপনার তো রোগীর কোনো হার্টের সমস্যা নাই, ইনশাল্লাহ আপনি বাড়ি চলে যান। বাট ফ্যাক্ট হচ্ছে যে পেশেন্টের যদি সিমটম থাকে, যে তার চেস্ট ডিসকমফোর্ট যদি থাকে, তার যদি সোয়েটিং থাকে, তখন আমরা যে কাজটা করব, পেশেন্টকে আবার 2-3 ঘন্টা পরে আবার আমরা কী করব? পেশেন্টকে আরেকটা ইসিজি করার চেষ্টা করবো। ঠিক আছে, তাহলে এই যে ইসিজি, ট্রোপোনিন আই, ট্রোপোনিন টি, এই সমস্ত জিনিসগুলোই কিন্তু আমরা রিপিট করতে হতে পারে। ওকে, আর যদি দেখি যে পেশেন্টের সিমটম সেটেল হয়ে গেছে তাহলে আমাদের রিপিট না করলেও ইনশাল্লাহ হবে। ঠিক আছে, সো এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম টিপিক্যালি, হ্যাঁ, একটা মেল পেশেন্টরা কীভাবে আমাদের কাছে চেস্ট টাইটনেস বা চেস্ট পেইনের কমপ্লেনটা করবে, হাতটা কীভাবে দেখাবে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। এবং এই পেইনটা কিন্তু নেকে রেডিয়েট করতে পারে এবং আমাদের লেফট আর্মেও রেডিয়েট করতে পারে। ওকে, সো এই জিনিসগুলো যদি আমরা দেখি ইনশাল্লাহ ক্লিনিক্যালি আমরা একটা পেশেন্টকে ধরতে আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে ব্রেথলেসনেস। তাহলে কার্ডিয়াক ডিজিজে পেশেন্ট যেরকম চেস্ট ডিসকমফোর্টের একটা কমপ্লেন করে, এছাড়া পেশেন্টরা ব্রেথলেসনেসের একটা কমপ্লেন করতে পারে। তাহলে ব্রেথলেসনেস কেন হতে পারে? ব্রেথলেসনেসের একটা কারণ হচ্ছে একিউট করোনারি সিনড্রোম। একিউট করোনারি সিনড্রোম ছাড়া পেশেন্টের যদি হার্ট ফেলিওর হয়, কার্ডিওমায়োপ্যাথি হয়, এরিথমিয়া হয়, তখনও কিন্তু একটা পেশেন্টের ব্রেথলেসনেস নিয়ে আমাদের কাছে আসতে পারে। তাহলে ব্রেথলেসনেসের আসলে কজের মধ্যে আমরা কিছু কার্ডিয়াক কজ পাই, কিছু নন কার্ডিয়াক কজ পাই। নন কার্ডিয়াক কজ যদি আপনি দেখেন তাহলে কিন্তু পালমোনারি এম্বলিজমের কথা বলতে পারি, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমের কথা বলতে পারি। সো এই জিনিসগুলো একিউট মেডিসিনে ইনশাল্লাহ আলোচনা হয়েছে। তো আমরা যেটা আজকে মনে রাখবো যে ব্রেথলেসনেস, একিউট করোনারি সিনড্রোম এবং হার্ট যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, কার্ডিওমায়োপ্যাথি, হার্ট ফেলিওর, এরকম কন্ডিশনগুলোতে কিন্তু ব্রেথলেসনেস আসতে পারে। এবং অনেক সময় যে জিনিসটা হয়, ইভেন এমআই এর পেশেন্টও আমাদের কাছে ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো যদি কোনো পেশেন্টের হয় এমআই কিন্তু পেশেন্ট প্রেজেন্ট করে হচ্ছে ব্রেথলেসনেস নিয়ে, এটা এই কন্ডিশনের একটা নাম আছে, এটাকে আমরা বলি হচ্ছে এনজাইনা ইকুইভ্যালেন্ট। মানে এনজাইনা যেমন চেস্ট ডিসকমফোর্ট বা চেস্ট পেইন নিয়ে প্রেজেন্ট করবে, তখন এই ডিসনিয়াটাকে আমরা বলি হচ্ছে এনজাইনা ইকুইভ্যালেন্ট। মানে চেস্ট ডিসকমফোর্ট অথবা চেস্ট ডিসকমফোর্টের জায়গায় পেশেন্টরা প্রেজেন্ট করলো আমার কাছে কি নিয়ে? ব্রেথলেসনেস নিয়ে, তখন আমি সেটাকে বলি হচ্ছে এনজাইনা ইকুইভ্যালেন্ট। এবং বিশেষ করে যারা ওল্ডার পেশেন্ট, যারা ডায়াবেটিস আছে পেশেন্ট, তারা কিন্তু আমাদের কাছে চেস্ট ডিসকমফোর্টের পরিবর্তে ব্রেথলেসনেস নিয়ে প্রেজেন্ট করতে পারে। সো এই কথাটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই পেশেন্টগুলো এনজাইনার মতো, এবং তাদেরকেও যদি আপনি গ্লিসেন্ট্রাইনেটেড দেন তারা ভালো হয়ে যেতে পারে। এরপরে আমরা আরও কিছু কন্ডিশনের নাম জানি, যেমন হচ্ছে অর্থোপনিয়া। অর্থোপনিয়া আমরা কখন বলি? যখন একটা পেশেন্ট শুয়ে থাকলে, ফ্ল্যাট হয়ে শুয়ে থাকলে যদি কারো এরকম ব্রেথলেসনেস হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অর্থোপনিয়া। অর্থ মানে হচ্ছে সোজা, সো সে যখন সোজা হয়ে শুয়ে থাকছে তখন তার ব্রেথলেসনেস হচ্ছে, তো সেটাকে আমি বলছি হচ্ছে অর্থোপনিয়া। কেন হয়? কারণ যখন একটা মানুষ এরকম সোজা হয়ে শুয়ে যাচ্ছে তখন তার সহজেই ভেনাস রিটার্ন হচ্ছে। সো ভেনাস রিটার্ন যদি হয় এবং আপনার হার্ট যদি দুর্বল হয়, তার মানে হার্ট হচ্ছে সেই ব্লাডটাকে সব জায়গায় পাঠাতে পারছে না। সো হার্টের মধ্যে ব্লাড আসছে বেশি, বাট সেই ব্লাডটা হার্ট সব জায়গায় সার্কুলেট করতে পারছে না, কারণ হার্টের দুর্বলতা আছে, ইজেকশন ফ্র্যাকশন হয়তো বা ঠিক নাই, লেফট ভেন্ট্রিকলে কোনো একটা উইকনেস আছে, এমআই এর কারণে হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে। তখন যে জিনিসটা হবে, লেফট হার্টের মধ্যে ব্লাড জমা হবে বেশি, কারণ লেফট হার্ট সবগুলো ব্লাড পাঠাতে পারছে না। সো ব্লাডটা ব্যাকফ্লো হবে, পালমোনারি ভেইনগুলো থেকে ব্লাডটা জমা হবে, এবং পালমোনারি ভেইনে যখন ব্লাড জমা হবে, এখান থেকে আলটিমেটলি হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে আলটিমেটলি পেশেন্টের পালমোনারি ইডেমার মতো ফিচার আসবে। সো যখন পেশেন্ট শুয়ে যাচ্ছে তখন পেশেন্টের পালমোনারি ইডেমা বাড়ছে, এবং পালমোনারি ইডেমা বাড়ার কারণে পেশেন্টের কী হচ্ছে? শর্টনেস অফ ব্রেথ হচ্ছে, যেটা আমি বলি হচ্ছে অর্থোপনিয়া। তাহলে এই অর্থোপনিয়া থেকে পেশেন্ট বাঁচার জন্য পেশেন্ট কয়টা বালিশ ইউজ করে শোয়, সেইটা দিয়ে আমরা বুঝতে পারি পেশেন্টের অর্থোপনিয়াটা কত বেশি। সো এইখানে বলা হচ্ছে যে একটা পেশেন্টের দ্য সিভিয়ারিটি ক্যান বি গ্রেডেড বাই দ্য নাম্বার অফ পিলোস। তার মানে 3 পিলো অর্থোপনিয়া বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা বুঝতেছি যে এই পেশেন্টটার 3টা বালিশ দিয়ে রাতে যদি সে না শোয় তাহলে তার শ্বাসকষ্ট বাড়ে। আরেকটা পেশেন্টকে আপনি বললেন যে একটা বালিশ দিয়ে না শোয় বা 2টা বালিশ দিয়ে না শোয় তাহলে শ্বাসকষ্ট বাড়ে। তাহলে আমরা বুঝতে পারছি যার 3 পিলো অর্থোপনিয়া বা 3টা বালিশ দিয়ে শুইতে হচ্ছে, তার মানে তার শ্বাসকষ্টটা বেশি, তার মাথার এন্ডটা আরও বেশি উঁচা রাখতে হচ্ছে, তাই না? সো তার অবস্থাটা আরও বেশি খারাপ। আচ্ছা, তাহলে এটা গেল একটা অর্থোপনিয়ার কথা। 2 নম্বর হচ্ছে, দেখবেন আরেকটা কন্ডিশন আছে যেটাকে আমরা বলি পিএনডি, পারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়া। সো পারক্সিসমাল নকটার্নাল ডিসনিয়াতে যেটা হয়, পারক্সিসমাল মানে মাঝে মধ্যে হচ্ছে, নকটার্নাল ডিসনিয়া কারণ রাতের বেলা তার এরকম শ্বাসকষ্ট হচ্ছে যে তার উঠে বসতে হচ্ছে, উঠে বসলে তার কাছে মনে হচ্ছে সে কিছু বাতাস নিতে পারছে। সো এখানে পেশেন্ট মে চোক অর গ্যাসপ ফর এয়ার অ্যান্ড সিট অন দ্য এজ অফ দ্য বেড অ্যান্ড ওপেন উইন্ডোজ ইন অ্যাটেম্পট টু রিলিভ দেয়ার ডিস্ট্রেস। তাহলে পেশেন্ট একটা ডিস্ট্রেস শুরু হয়ে যায়, সেই জন্য সে উঠে বসে। এইটার একটা কারণ অ্যাজমা হতে পারে, এইটার একটা কারণ
হার্ট ফেলিওর হতে পারে। তাহলে পিএনডির কথাটাও দেখবেন আমরা যখন লং কেস প্রেজেন্ট করি পরীক্ষাতে তখন কিন্তু আমরা পিএনডির কথাটা বলি, ঠিক আছে। এবং এটা আরেকটা বোঝার উপায় হচ্ছে অ্যাজমাতে কিন্তু এরকম কাশি থাকে না, বাট এই পেশেন্টদেরগুলো কিন্তু ফ্রোদি হোয়াইট বা অনেক সময় ব্লাড স্টেন স্পোটাম থাকতে পারে। তাহলে আমরা দেখাচ্ছি যে এই পেশেন্ট শুয়ে গেলে এরকম চারপাশ থেকে ফ্লুইড ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে এবং পেশেন্টের সমস্যা হচ্ছে, এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পেশেন্ট উঠে বসতে হচ্ছে এবং পেশেন্টের ডিজনি আছে, কাফ আছে, ফ্রোদি স্পুটাম আছে, প্যালোর আছে, সোয়েটিং আছে, তার মানে আলটিমেটলি পেশেন্টের হার্ট ফেলিওরের ফিচারগুলো আছে। ওকে, আচ্ছা আরেকটা কন্ডিশন, এটাও আপনি হচ্ছে ম্যাকলিওডে পাবেন, সেটা হচ্ছে ব্যান্ডোপনিয়া। তাহলে ব্যান্ডোপনিয়া মানে হচ্ছে পেশেন্টের কি হচ্ছে, পেশেন্টের এটাও একটা ডিজনিয়ার মতো ফিচার, ওয়েন বেন্ডিং ফরওয়ার্ড, হ্যাঁ বেন্ডিং ফরওয়ার্ড এট ওয়েস্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজ কার্ডিয়াক ফিলিং প্রেশার। তার মানে পেশেন্ট যদি ব্যান্ড হয়ে থাকে তখন হচ্ছে পেশেন্টের এরকম শ্বাসকষ্ট হচ্ছে। ওকে, সেটাকে আমরা বলছি ব্যান্ডোপনিয়া। সো এটা অনেক সময় হার্ট ফেলিওরের পেশেন্টদের হতে পারে, যদিও এটাকে ডায়াগনোস্টিক আমরা বলি না। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যান্ডোপনিয়া। তাহলে আমরা এই যে ডিজনিয়া রিলেটেড কিছু কথা আমরা ম্যাকলিওড থেকে জেনে নিলাম, যদিও আমাদের এই বইয়ে কিন্তু ডিজনিয়া রিলেটেড কথাগুলো একিউট মেডিসিনে আছে। আচ্ছা, সিনকোপ নিয়ে কথা আমরা এবার এখানে আলোচনা করবো না, কারণ সিনকোপের আলোচনা পরে আছে, মানে দেখো তো আগে একিউট মেডিসিনে আছে। এবার আমরা আসে হচ্ছে পালপিটেশন। তার মানে পালপিটেশন মানে হচ্ছে কি, যখন একটা পেশেন্ট তার কার্ডিয়াক রিদমটা সে বুঝতে পারবে, এই যে সেন্সেশন, এই সেন্সেশনটাকে আমরা বলি হচ্ছে পালপিটেশন, মানে সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ দ্য হার্ট রেট। আচ্ছা, তাহলে সাবজেক্টিভ অ্যাওয়ারনেস অফ দ্য হার্ট রেট হওয়ার পরে আমরা কী করি, যখনই একটা পেশেন্ট এরকম পালপিটেশনের কথা বলে আপনাকে 16.18 বক্সে তাকে রেফার করে দেন, তাহলে আমরা প্রথমে বোঝার চেষ্টা করি এই যে তার হার্ট রেটটা যে হচ্ছে, তাহলে হার্টবিটটা কি সে কি রেগুলারলি ফিল করে নাকি ইরেগুলারলি ফিল করে। যদি দেখা যায় যে না হার্টবিটটা রেগুলার না, তাহলে আমরা চিন্তা করতে পারি হঠাৎ হঠাৎ কি অ্যাবনর্মাল কোনো বিট হচ্ছে। কারণ নিয়ম হচ্ছে কি, এসএ নোড থেকে একটা সিগন্যাল আসবে, এভি নোডে যাবে, এভি নোড থেকে বান্ডেল অফ হিজ হয়ে হার্টে ছড়ায় পড়বে, তাই না। সো এই পাথওয়ে দিয়ে যদি থাকে তাহলে আমাদের হার্টবিটটা সে হচ্ছে রেগুলার ফিল করবে। বাট এই রাস্তার বাইরে অন্য কোনো রাস্তা থেকে যদি কোনো একটা ইলেকট্রিক্যাল ইম্পালস অরিজিনেট হয়, তখন সে হঠাৎ করে একটা হার্টবিট ফিল করতে পারে। তাহলে এই যে ইরেগুলার একটা হার্টবিট ফিল করলো, এটার একটা কারণ হতে পারে একটোপিক বিট, অথবা এটা হতে পারে এট্রিয়াল ফিব্রিলেশন। কারণ এট্রিয়াল ফিব্রিলেশনে কী হয়, এট্রিয়ার মধ্যে এরকম কেওয়ার্টিক একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয় এবং এক এক সময় গিয়ে আমাদের কার্ডিয়াক অ্যাক্টিভিটিকে কন্ট্রোল করে। তাহলে একটোপিক বিট এবং হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশন, এইখানে পেশেন্ট হচ্ছে ইরেগুলার হার্টবিটের একটা ফিলিংস পাচ্ছে। আচ্ছা, এখন আমি বুঝলাম যে না পেশেন্ট ইরেগুলার কোনো হার্টবিটের ফিলিং পাচ্ছে না, রেগুলার হার্টবিটই পাচ্ছে। তাহলে রেগুলার হার্টবিট যদি আমরা পাই, তাহলে এখানে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে যে এইখানে যে হার্টবিটটা পেশেন্ট পায় সেই হার্টবিটটা কত, এটাকে 120-র বেশি নাকি 120-র কম। যদি আমরা দেখি যে না 120-র বেশি না, 120 বেশি না, তাহলে আমি চিন্তা করবো ওকে ফাইন, পেশেন্টের কি সাইনাস টেকিকার্ডিয়া কিনা। তাহলে সাইনাস টেকিকার্ডিয়া যদি হয় তাহলে এখানে হার্ট রেট বাড়বে, বাট এটা 90 থেকে 120-এর মধ্যে হবে, ঠিক আছে। তাহলে সাইনাস টেকিকার্ডিয়া যদি হয় তাহলে 90 থেকে 120-এর মধ্যে হবে। অথবা এখানে আরও অনেক কারণে হতে পারে, ধরুন একটা পেশেন্টের অ্যাংজাইটি হইলো, পেশেন্টের ফিভার হইলো, পেশেন্টের এনিমিয়া হলো, তাহলে এখানে কি হয় হাইপার ডাইনামিক একটা সার্কুলেশন হতে পারে। অ্যাংজাইটিতে কি হয়, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম বেশি বেশি কাজ করে। তাহলে এরকম ভালভ ডিজিজ, অ্যাংজাইটি, এনিমিয়া, হাই স্ট্রোক ভলিউম। হাই স্ট্রোক ভলিউম কেন হতে পারে, যখন ইভেন হার্ট ফেলিওরও কিন্তু হাই স্ট্রোক ভলিউম হতে পারে, যখন হার্টকে বেশি পরিমাণ স্ট্রোক ভলিউম নিয়ে কাজ করতে হচ্ছে। মানে হার্ট যদি কোনো কারণে কন্ট্রাকশন করতে না পারে, তাহলে সেখানে আরও বেশি ব্লাড জমে, তখন হার্টকে একসাথে বেশি পরিমাণ ব্লাড পাম্প করতে হয়। আবার এওরটিক রিগার্জিটেশন, এখানে এরকম ঘটনা ঘটে, তখন হার্ট একটু ব্লাড পাম্প করলো, এটা অনেকটুকু ব্লাড আবার ব্যাকফ্লো করে, তো এখানে হার্টের মধ্যে অনেকটুকু ব্লাড জমা থাকে, সো সেই ব্লাডটাকে তাকে আবার বাইরে বের করতে হয়, তখন তার এরকম স্ট্রোক ভলিউম বাড়ে। তাহলে যদি 120-এর কম হার্ট রেট হয়, আমরা চিন্তা করবো সাইনাস টেকিকার্ডিয়া, হাই স্ট্রোক ভলিউম, কোনো কজ অ্যাংজাইটি, এনিমিয়া, এরকম কিছু কিনা। কিন্তু যদি দেখি যে না টেকিকার্ডিয়াটা খুব বেশি, 120-এর বেশি, তাহলে আমাকে চলে যেতে হবে এসভিটি অথবা ভিটি। তাহলে এসভিটি মানে সুপ্রাভেন্টিকুলার টেকিকার্ডিয়া অথবা ভেন্টিকুলার টেকিকার্ডিয়া, এই হচ্ছে আমাদের পালপিটেশনের একটা অ্যাপ্রোচ। ভেন্টিকুলার টেকিকার্ডিয়া হলে ইসিজিতে আপনি এরকম একটা ক্যাওটিক একটা অবস্থা পাবেন, যে এক একটা রকম, এখানে এই কিউআরএস কমপ্লেক্সটা ওয়াইড, এরকম একটা ফিচার আমরা পেতে পারি। তাহলে দেখেন এখানে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টের মধ্যে এখানে বলা হচ্ছে যে প্রভিশনাল ডায়াগনোসিসটা আমরা হিস্ট্রি থেকে নিব। হিস্ট্রি থেকে নিয়ে যদি দেখি যে খুব শর্ট লিফট, খুব একটা দুটো ইরেগুলার বিট হচ্ছে, তাহলে হতে পারে এট্রিয়াম বা ভেন্ট্রিকুলে কোনো একটা এক্সট্রা সিস্টল হচ্ছে, একটোপিক বিটের কারণে এরকম হচ্ছে। হ্যাঁ, এরপরে অনেক সময় যেটা হতে পারে যে যদি কোনো পেশেন্ট স্ট্রেসে থাকে, ডিবিলিটিতে থাকে, অ্যালকোহল খায়, নিকোটিন খায়, তখন এরকম এক্সট্রা একটা একটোপিক হতে পারে। তাহলে একটা জিনিস কি আমরা শিখলাম, যে পেশেন্টের হঠাৎ করে একটা এক্সট্রা বিট হচ্ছে, এটা ইউজুয়ালি একটোপিকের কারণে হয়, অ্যালকোহল, নিকোটিন, স্ট্রেস, ডিবিলিটি, এই সমস্ত কন্ডিশনে হতে পারে। তাহলে এগুলো থেকে কিন্তু এসবিএ দেওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে। 2 নাম্বার আরেকটা কী হলো, যে হঠাৎ করে একটা পেশেন্ট দেখলো যে 90 থেকে 120 মিনিটের মতো হার্ট রেট হচ্ছে, এইটা অ্যাংজাইটি, এনিমিয়া, প্রেগনেন্সি, থাইরোটক্সিকোসিস, মানে হাইপার ডাইনামিক সার্কুলেশন, অ্যাংজাইটি, এনিমিয়া, প্রেগনেন্সি, থাইরোটক্সিকোসিস এবং হচ্ছে এওরটিক রিগার্জিটেশন, যেটা আপনাদেরকে বললাম যে হাই স্ট্রোক ভলিউমের কারণে এটা হতে পারে। ওকে, তাহলে এই কয়েকটা, তাহলে আপনি দেখেন এখানে কি আসলো 3টে এ, অ্যাংজাইটি, এনিমিয়া, এআর,
এরপর হচ্ছে প্রেগনেন্সি থাইরোটক্সিকোসিস, হ্যাঁ ওকে। আর যদি দেখি যে 120-এর উপরে চলে যায় তাহলে এসভিটি অথবা ভিটি। আপনি কীভাবে কনফার্ম করবেন? ইট শুড বি কনফার্ম বাই এ ইসিজি। এখন ইসিজিতে আপনি সাথে সাথে রেকর্ড করে ফেলতে পারেন। যদি দেখেন যে না এখন হঠাৎ একটা মানুষের পালপিটেশন হচ্ছে, ওই মোমেন্টে আপনি কিছু পাচ্ছেন না, তখন আমাদেরকে কী করতে হবে? তখন আমাদেরকে ইসিজিটা অ্যাম্বুলেটরি করে ফেলতে হবে। তাহলে পরবর্তীতে আমরা কী করবো? অ্যাম্বুলেটরি করবো যদি দেখি যে সিমটমস আর ফ্রিকোয়েন্ট। এরপর যদি দেখেন যে না সিমটমস খুবই ইনফ্রিকোয়েন্ট, খুবই কম হয়, তাহলে আপনাকে এটা টোটাল টাইম হচ্ছে হল্টার মনিটরিংয়ে আপনাকে হয়তো বা চলে যেতে হবে। আচ্ছা, এখন আমরা চলে আসি হচ্ছে ম্যানেজমেন্ট। তাহলে ম্যানেজমেন্টে দেখেন আমরা যদি দেখি যে পেশেন্টের এটা মানে তেমন কোনো সমস্যা নাই, ইউজুয়ালি এটা বিনাইন থাকে, তখন আমরা কোনো চিকিৎসা না দিলেও চলে, ঠিক আছে। আচ্ছা, এখন এইখানে দেখেন একটা কথা লেখা আছে যে দ্য আউটলুক ইফ দেয়ার ইজ নো আন্ডারলাইং স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, তার মানে যদি পেশেন্টের এরকম পালপিটেশন থাকে, আমরা যদি দেখি যে পেশেন্টের স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নাই, তাহলে আমরা বলবো যে ওকে ফাইন, এটা কোনো ভয়ের কিছু না। ওকে, তাহলে এটা হচ্ছে 1 নম্বর কথা। আমরা দেখলাম যে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নাই, আপনাকে এটা 1 নম্বরে বের করতে হবে। 2 নম্বরে আপনি পেশেন্টকে দেখতে পারেন যে পেশেন্টের এই যে তার একটা হচ্ছে যে নর্মাল হার্ট রেটের সে একটা সেন্সেশন পাচ্ছে, তখন এটা আমাদেরকে একটু চিন্তা করতে হবে যে আমরা পেশেন্টকে রিঅ্যাসিওর করবো। রিঅ্যাসিওর করলাম যে পেশেন্টের হয়তো বা কোনো বিনাইন এক্সট্রা সিস্টল হইলো, এরকম কোনো কারণে হয়তো বা হতে পারে। আচ্ছা, কিন্তু যদি আপনি এই পেশেন্টটাকে দেখেন যে এই পেশেন্টটার এরকম পালপিটেশনের সাথে হঠাৎ করে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছে, বা মাথাটা খুব বেশি চক্কর মারে, পেশেন্ট অজ্ঞান হয়ে যাওয়ার মতো একটা ফিচারে চলে আসে, লাইট হেডেডনেস চলে আসে, তখন আমাদেরকে খুব সিরিয়াসলি এটা খেয়াল রাখতে হবে। তাহলে এইখানে একটা খেয়াল করেন, এই জায়গা থেকে কিন্তু একটা এসবি আসার মতো সুযোগ আছে, যে এই জায়গা থেকে আমরা লিখে রাখি, হ্যাঁ এটা এসবি। যে দেখেন যদি বলা হয় যে একটা পালপিটেশনের পেশেন্ট আপনার কাছে আসছে প্রি সিনকোপ অথবা সিনকোপ নিয়ে, তখন আপনার নেক্সট প্ল্যান কি? ইট শুড বি ইনভেস্টিগেটেড উইদাউট এনি ডিলে। ঠিক আছে, ইট শুড বি ইনভেস্টিগেটেড উইদাউট এনি ডিলে। কারণ যদি কোনো পেশেন্টের স্ট্রাকচারাল বা ইলেকট্রিক্যাল ডিজিজ থাকে, সিনকোপ থাকে, তাহলে কোনো ডিলে ছাড়া আমাদেরকে পেশেন্টকে ইনভেস্টিগেশন করতে হবে। এই পেশেন্টের চিকিৎসা লাগতে পারে, ড্রাগ লাগতে পারে, ইভেন অ্যাবলেশনও লাগতে পারে। এটা আমরা এরিথমিয়া চ্যাপ্টারে গেলে ইনশাল্লাহ জানবো। তাহলে দেখেন আমরা কী কী আলোচনা করলাম। তাহলে পালপিটেশনের পেশেন্ট আমাদের কাছে যখন আসবে, আমরা জিজ্ঞেস করব পালপিটেশন কি আপনার মাঝে মধ্যেই হয় না রেগুলার সবসময় হয়? সবসময় হলে আপনার যে হার্টবিট যেটা ফিল করেন, এটা কি রেগুলার নাকি ইরেগুলার? ওকে, যদি রেগুলার হয়ে থাকে এটার হার্ট রেটটা কত? 90 থেকে 120 নাকি 120-এর উপরে? আচ্ছা, এইবার আমরা জিজ্ঞেস করতে পারি আরেকটা জিনিস, যে আপনার এই যে হার্ট রেট যে হয় এগুলোর সাথে ধরুন বললো যে 120-এর বেশি, তাহলে আমরা আসলে এসবিটি থেকে আলাদা করার একটা মজার সিস্টেম আছে। এই জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার একটা সমূহ সম্ভাবনা আছে। যদি আপনাকে এই প্রশ্নটা করেন যে আচ্ছা আপনার যে হার্ট রেট অত বেশি হয়, আপনার কি পলিউরিয়া আছে কিনা, তাহলে দেখেন পরীক্ষাতে আপনাকে ক্লু দিল, একটা মানুষ আপনার কাছে আসছে পালপিটেশন নিয়ে, তার হার্ট রেট হচ্ছে 140, এখন পেশেন্ট অলসো কমপ্লেন অফ পলিউরিয়া, তাহলে আপনি কী চিন্তা করবেন? তখন অ্যান্সার হয়ে যাবে এসভিটি। কারণ এসভিটির ক্ষেত্রে কী হয়? এসভিটির ক্ষেত্রে আমাদের কার্ডিয়াক কিছু স্ট্রেচ হয়, এবং স্ট্রেচ হওয়ার কারণে তার ক্ষেত্রে এডিএইচ বেশি বাড়ে, এবং এডিএইচ বেশি বাড়ে দেখে তার ক্ষেত্রে অনেক সময় সোডিয়াম একটু কম পাওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে পরীক্ষাতে দুইভাবে কথাটা বলতে পারে যে পেশেন্ট আমাদের কাছে আসছে পলিউরিয়া নিয়ে, অথবা বলতে পারে কি পেশেন্টের একটু সোডিয়াম কম পাওয়া গেছে, তখন আপনার ডায়াগনোসিস হচ্ছে এসভিটি। ওকে, তাহলে এই কথাটা খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস আপনাকে অবশ্যই শিওর হতে হবে যে পেশেন্ট কি এক্সারসাইজ করে কিনা, অ্যালকোহল খায় কিনা, এবং পেশেন্টের কোনো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে কিনা, করোনারি আর্টারি ডিজিজ বা এরকম কিছু আছে কিনা। কারণ এইরকম থাকলে ভালভুলার হার্ট ডিজিজ, স্ট্রাকচারাল হার্ট ডিজিজ এরকম কিছু থাকলে অবশ্যই আমাদের উইদাউট এনি ডিলে পেশেন্টকে আমাদের চিকিৎসা করতে হবে। তাহলে এবার আপনি চিন্তা করেন পালপিটেশনের পেশেন্ট আসলে আপনার ইনভেস্টিগেশন কী হবে? 1 নম্বর ইসিজি করবেন, 2 নম্বর ইকো করবেন। কারণ ইকো না করলে আপনি কিন্তু ভালভুলার হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ এই জিনিসগুলোকে আপনি আলাদা করতে পারছেন না। প্রয়োজনে আপনি ইলেকট্রোলাইটে করতে পারেন যদি পেশেন্টের পলিউরিয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে এইখানে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বক্স আছে যে কজেস অফ সাডেন কার্ডিয়াক ডেথ, এবং এই বক্স থেকে কিন্তু পরীক্ষাতে এসবি আসে। ঠিক আছে, তাহলে সাডেন কার্ডিয়াক ডেথের কজগুলো কী? তাহলে সাডেন কার্ডিয়াক ডেথ, একটা পেশেন্ট পুরোপুরি ভালো ছিল, পটাশ করে মরে গেছে, হঠাৎ করে মরে গেছে, এইটার কারণগুলো কী? কারণগুলোকে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে করোনারি আর্টারি ডিজিজের কারণে মারা গেছে। দেখেন আমরা সবচেয়ে কমনলি জানি কি পেশেন্ট হার্ট অ্যাটাক করে মারা যায়, তাহলে মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া বা এন্টিরিয়র মায়োকার্ডিয়াল ইনফার্কশন, অথবা প্রায়র কোনো মায়োকার্ডিয়াল ইনফার্কশন যাতে মায়োকার্ডিয়াল স্কারিং ছিল, এগুলোর কারণে পেশেন্ট হঠাৎ করে মারা যেতে পারে। সো করোনারি আর্টারি ডিজিজে 85% পেশেন্ট মারা যাবে, এটা আমরা মোটামুটি জানি, এটা পরীক্ষাতেও আমরা পারবো। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ সাডেন কার্ডিয়াক ডেথ, তাহলে আমরা অ্যান্সার করবো মোস্ট কমন কজ অফ সাডেন কার্ডিয়াক ডেথ ইজ মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া। ঠিক আছে, মোস্ট কমন কজ অফ সাডেন কার্ডিয়াক ডেথ ইজ মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া। আশা করি এটা আপনার ইনশাল্লাহ পারবেন। এখন এইখানে মায়োকার্ডিয়াল ইস্কেমিয়া ছাড়া সাডেন এরিথমিক ডেথের কিছু স্ট্রাকচারাল হার্ট ডিজিজ আছে। তার মানে আপনি যে ইকো করবেন, তাহলে ইকোতে আপনি কোন স্ট্রাকচারাল হার্ট ডিজিজগুলো আপনি খোঁজার চেষ্টা করবেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কোন কার্ডিয়াক ডিজিজগুলো আপনি খোঁজার চেষ্টা করবেন। তাহলে এইখানে আমরা মনে রাখবো যে লেফট হার্টের ইস্যুটা হইলে
লেফট হার্টে ইস্যু হলে মানুষজন সহজে মারা যায়, তাই না? তো লেফট হার্টের ইস্যু কী হতে পারে? সো লেফট হার্টটা আপনি এরকম করে আঁকবেন, একে লেফট হার্টের একদম গোড়া থেকে সমস্যা শুরু করেন, তাহলে লেফট হার্টের গোড়াতে হচ্ছে আমাদের এওরটিক ভালভ। সো এওরটিক স্টেনোসিস যদি হয়, এওরটিক স্টেনোসিসে এই স্ট্রাকচারাল হার্ট ডিজিজের কারণে সাডেন কার্ডিয়াক ডেথ হয়ে, সাডেন এরিথমিক ডেথ হয়ে মানুষ মারা যেতে পারে। এক নম্বর গেল এওরটিক স্টেনোসিস। 2 নম্বর, এওরটিক স্টেনোসিস যদি হয় কোনো মানুষের, তাহলে কী হবে? এইখানে হার্টকে অনেক বেশি কাজ করতে হবে, অনেক এনার্জি নিয়ে কাজ করতে হবে, তাহলে কী হবে? পেশেন্টের এইখানে হাইপারট্রফি হয়ে যাবে। সো হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, যদিও হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথিতে অ্যাকচুয়ালি এখানে হাইপারট্রফিটা হয় মূলত সেপ্টামে, এই জায়গাতে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি হয়। স্টিল আমি এটা এইভাবে এঁকেছি যেন আপনার পরীক্ষাতে মনে থাকে। আচ্ছা, এখন হাইপারট্রফি না হয়ে এটা অনেক সময় যে জিনিসটা হয়ে যেতে পারে, এই হার্টটা অনেক বড় হয়ে যেতে পারে, তাহলে এখান থেকে আপনি মনে রাখলেন ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি গেল আরেকটা কজ। আরেকটা কজ হচ্ছে যে ডাইলেটেড যখন হয়ে যাচ্ছে তখন এইখানে কিছু কিছু জায়গাতে বেশি ডাইলেটেড হচ্ছে এবং এখানে ফাইব্রোফেটি টিস্যু এসে জমা হচ্ছে, এই জিনিসগুলো এরিথমোজেনিক, এখান থেকে এরিথমিয়া হতে পারে। তাহলে 4 নম্বর কথা হচ্ছে এরিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি। এরিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার, তাহলে সবগুলো আমরা লেফটে পড়ছি, এটা হচ্ছে এরিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, আর একটা হচ্ছে কনজেনিটাল হার্ট ডিজিজ। তাহলে এখানে অবশ্যই এওরটিক স্টেনোসিস, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এবং এরিথমোজেনিক রাইট ভেন্ট্রিকুলার কার্ডিওমায়োপ্যাথি, এই 4টা কজ আপনাকে পরীক্ষার হলে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু পরীক্ষাতে দেয়। ওকে, তাহলে এওরটিক স্টেনোসিসের জায়গা দিয়ে দেবে পালমোনারি স্টেনোসিস, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথির জায়গা দিয়ে অন্য কোনো কার্ডিওমায়োপ্যাথি দিয়ে দেবে, ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি দিয়ে দিতে পারে। তাহলে দেখেন এখানে কিন্তু একটা অপশন হতে পারে ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি, আপনি কিন্তু পরীক্ষাতে কনফিউজ হয়ে যাবেন, তাহলে ইস্কেমিক কার্ডিওমায়োপ্যাথি কিন্তু এখানে নাই। হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথির জায়গায় পরীক্ষাতে দিতে পারে হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি, দ্যাট উইল অলসো বি অ্যান অ্যান্সার। আচ্ছা, এখন আসি আমরা যে স্ট্রাকচারাল হার্ট ডিজিজ নেই। এখন আপনাকে পরীক্ষাতে আরেকটা সিনারিও দিতে পারে এরকম যে একটা মানুষ সাডেন কার্ডিয়াক ডেথ হইল, তার প্রিভিয়াস কোনো এমআইয়ের হিস্ট্রি নাই, ইসিজি নর্মাল ছিল, এবং হচ্ছে পেশেন্টের মানে আগের ইসিজি নর্মাল ছিল এবং আগে কোনো এমআইয়ের হিস্ট্রি নেই, পেশেন্টের ইকো করে দেখা গেছিলো যে ইকোতেও নর্মাল, স্ট্রাকচারাল কোনো হার্ট ডিজিজের কোনো ঘটনা পাওয়া যায় নাই, পেশেন্টে কী কারণে মারা যেতে পারে? তখন আমাদের মনে রাখতে হবে নন স্ট্রাকচারাল হার্ট ডিজিজ, এইখানেও কিছু পেশেন্ট মারা যেতে পারে। এইখানের মধ্যে আমাদের এলবিডব্লিউ আমরা মনে রাখবো যে পেশেন্ট আউট হয়ে যাবে, এলবিডব্লিউ আউট হয়ে গেছে। হ্যাঁ, এলবিডব্লিউ হলে যেন পেশেন্ট কিছু বোঝার আগেই মরে যায়, মানে কেউ আউট হয়ে যায়, ঠিক তেমনি এলবিডব্লিউ আউট। এলবিডব্লিউ এল ফর লং কিউটি সিন্ড্রোম, বি ফর ব্রুগাডা সিন্ড্রোম, ডব্লিউ ফর ডব্লিউপিডব্লিউ সিন্ড্রোম। তাহলে লং কিউটি ব্রুগাডা ডব্লিউপিডব্লিউ, লং কিউটি ব্রুগাডা ডব্লিউপিডব্লিউ সিন্ড্রোম, এইখানে নো স্ট্রাকচারাল হার্ট ডিজিজ থাকা সত্ত্বেও পেশেন্ট মারা যেতে পারে। ওকে, তাহলে আমরা আশা করি এইখানে ইনশাল্লাহ আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না। আচ্ছা, এবার আমরা আসি হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। আসলে কার্ডিয়াক অ্যারেস্ট নিয়েও আপনাদের এখানে খুব একটা কিছু বলার নেই, কারণ কার্ডিয়াক অ্যারেস্টটাও আমাদের ইয়েতে আলোচনা হয়েছে অ্যাকিউট মেডিসিনে, সো আমরা ওগুলো ইনশাল্লাহ তখন পড়বো। সো এক কথায় আমরা যদি বলি যে কার্ডিয়াক অ্যারেস্ট আসলে বলতে কী বোঝায়, যে যখন কার্ডিয়াক আউটপুট একদম হবে না, হ্যাঁ, হার্ট কোনো রকম কাজ করতেছে না, সো হার্টে অ্যাসিস্টল হচ্ছে, এবং অ্যাসিস্টল কেন হতে পারে? ভিটির কারণে, ভিএফের কারণে, তখন সেটাকে আমি বলে হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট। সো সাডেন অ্যান্ড কমপ্লিট লস অফ কার্ডিয়াক আউটপুট, সাডেন অ্যান্ড কমপ্লিট লস অফ কার্ডিয়াক আউটপুট ইজ নোন অ্যাজ কার্ডিয়াক অ্যারেস্ট। ঠিক আছে, এবং কার্ডিয়াক অ্যারেস্টের কারণে পেশেন্ট এরকম মারা যেতে পারে। দেখেন সাডেন কার্ডিয়াক ডেথ ইজ ইউজুয়ালি কজড বাই ক্যাটাস্ট্রফিক এরিথমিয়া, অ্যাকাউন্টস ফর 25 to 30% অফ অল ডেথ। তার মানে এই এরিথমিয়াগুলোর কারণে 25 to 30% কেসে কিন্তু পেশেন্ট মারা যাচ্ছে। তাহলে এই জিনিসটা আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড। তাহলে নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল হার্ট সাউন্ডের এই যে বক্সটা আছে, এই বক্সটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে প্রথমত আমরা আসি যে হার্ট সাউন্ডগুলো যখন আমরা শুনবো তাহলে আমরা কী কী জিনিস খেয়াল করবো। সো ক্লিনিক্যাল অ্যাসেসমেন্টে আসি, এরপর আমরা ইনশাল্লাহ একটু বক্সটা শুনবো। তাহলে প্রথমত যখন আমি সাউন্ডগুলো শুনছি, সাউন্ডগুলো শোনার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে এই যে হার্ট সাউন্ডটা, এই হার্ট সাউন্ডটা এটা কি মানে কার্ডিয়াক নাকি নন কার্ডিয়াক। সো কার্ডিয়াক যে সাউন্ডগুলো হবে এগুলো কার্ডিয়াক সাইকেলের সাথে চেঞ্জ হবে, ওকে, একটা জিনিস। আর 2 নম্বর হচ্ছে নন কার্ডিয়াক সাউন্ডগুলো, এগুলো রেসপিরেশনের সাথে কিছু চেঞ্জ হতে পারে, হ্যাঁ, এবং হচ্ছে যে কার্ডিয়াক সাইকেলের সাথে হয়তো বা খুব থাকবে না, হ্যাঁ, সরাসরি রিলেশন থাকবে না। যেমন হচ্ছে পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব আমরা অনেক সময় পেতে পারি, যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল রাব। তাহলে পেরিকার্ডিয়াল রাবের ক্ষেত্রে কী হতে পারে? পেরিকার্ডিয়াল রাবটা রেসপিরেশনের সাথে চেঞ্জ হতে পারে, পেরিকার্ডিয়াল রাবটা পোস্চারের সাথে চেঞ্জ হতে পারে। তাহলে এই কথাটা খেয়াল রাখবো, পেরিকার্ডিয়াল রাব, প্লুরাল রাব, এই জিনিসগুলো ইউজুয়ালি কিন্তু পোস্চারের সাথে রেসপিরেশনের সাথে চেঞ্জ হয়। এটা হচ্ছে পেরিকার্ডিয়াল রাব বোঝার আরেকটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে পেরিকার্ডিয়াম, হার্টটা যখন এনলার্জ হবে এবং হচ্ছে সংকুচিত হবে, সো মানে হার্টের সিস্টল ডায়াস্টলের ক্ষেত্রে পেরিকার্ডিয়াল রাবের মধ্যে একটা চেঞ্জ পাবো। তাহলে পেরিকার্ডিয়াল রাবের 2টা কম্পোনেন্ট পাওয়া যেতে পারে, একটা হচ্ছে এট্রিয়াম এবং ভেন্ট্রিকুলার সিস্টলের ক্ষেত্রে 2 রকম সাউন্ড আমরা পেতে পারি। ঠিক আছে, ওকে। এরপরে 2 নম্বর আমরা যে সাউন্ডটা শুনলাম এটা প্যাথোলজিক্যাল কিনা, এটা আমরা কীভাবে বুঝবো? তাহলে প্যাথোলজিক্যাল হওয়ার আসলে কারণ কি, যে যদি নর্মাল একটা রাস্তা দিয়ে বেশি পরিমাণ ব্লাড যায় তখন এই ব্লাডে টার্বুলেন্স হয়, এবং এই যে টার্বুলেন্ট যে ব্লাডটা যাচ্ছে, এই টার্বুলেন্ট ব্লাডের কারণে আমরা কিন্তু ইউজুয়ালি মারমানগুলা শুনে থাকতে পারি। ঠিক আছে, ওকে। আবার কিছু ক্ষেত্রে কিছু ফিজিওলজিক্যাল হার্ট সাউন্ড আমরা শুনি, যে জিনিসগুলো নর্মালি আমরা শুনি না, কিন্তু হাইপার ডাইনামিক সার্কুলেশন বা বেশি পরিমাণ ব্লাডের যাওয়ার কারণে আমরা কিন্তু অনেক সময় শুনতে পারি। আচ্ছা, এরপরে
এইখানে একটা খুব সুন্দর কথা আছে যে বিনাইন অথবা ইনোসেন্ট হার্ট মারমার আমরা আসলে কীভাবে বুঝতে পারি। তাহলে এই জায়গাতে খুবই 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 গুরুত্বপূর্ণ যে বিনাইন হার্ট মারমার থেকে রেসিডেন্সিতে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আর রেসিডেন্সি থেকে প্রায় প্রশ্ন আসে যে বিনাইন হার্ট মারমার আপনি কীভাবে বুঝবেন। তাহলে একটা হার্ট মারমার যদি আপনি দেখেন যে সফট, একটা হার্ট মারমার সফট, খুব হার্শ কোনো সাউন্ড না। 2 নাম্বার, এই মারমারের কোনো রেডিয়েশন নাই, মানে একটা জায়গাতে আপনি শুনতেছেন এটা কোনো রেডিয়েশন নাই, অন্য কোনো কার্ডিয়াক অ্যাবনর্মালিটি নাই, তাহলে আপনি এটা বুঝবেন যে এটা বিনাইন বা ইনোসেন্ট মারমার। এবং এর সাথে আর দুইটা বৈশিষ্ট্য আপনাকে অবশ্যই শুনতে হবে, একটা হচ্ছে মিড সিস্টোলিক। মনে রাখবেন বিনাইন মারমার, সকল বিনাইন মারমার, সকল ইনোসেন্ট মারমার এরা হচ্ছে মিড সিস্টোলিক, আর সকল দুষ্টু মারমার, সকল নেমড মারমার এরা হচ্ছে ডায়াস্টোলিক। সো ডায়াস্টোলিক কখনোই বিনাইন মারমার হবে না। কেন? কারণ বিনাইন মারমার অ্যাকচুয়ালি এর অপর নাম হচ্ছে ফ্লো মারমার। সো ফ্লো মারমার যেহেতু হচ্ছে, তার মানে এই বিনাইন মারমারটা কেন হচ্ছে? একটু বেশি পরিমাণ ব্লাড ফ্লো হওয়ার কারণে, বেশি পরিমাণ ব্লাড ফ্লো হওয়ার কারণে। সো এটা অবশ্যই কী হবে? এটা অবশ্যই সিস্টোলের সময় হবে, হ্যাঁ, সিস্টোলের মাঝামাঝি এটা হবে। সো এটা সব মিড সিস্টোলিক এবং সফট একটা মারমার লেফট স্টার্নাল বর্ডারে আমরা পাই, কারণ হচ্ছে হার্টের লেফট স্টার্নাল বর্ডার দিয়ে আমাদের মেইন অংশগুলো উঠছে, হ্যাঁ, এরোটার অংশগুলো যাচ্ছে। তাহলে এটা হচ্ছে বিনাইন মারমারের একটা বৈশিষ্ট্য। এবং এখানে দেখেন যে বিনাইন মারমারে কখনই কী থাকবে না? থ্রিল থাকবে না। বিনাইন মারমারে কখনই রেডিয়েশন থাকবে না, ঠিক আছে? যেই মারমারে রেডিয়েশন থাকে, যেই মারমারে থ্রিল থাকে, এটা অবশ্যই একটা প্যাথোলজিক্যাল মারমার, এটা অবশ্যই একটা প্যাথোলজিক্যাল মারমার, ঠিক আছে? সো এই জিনিসগুলো মোটামুটি আমরা জানলাম। এরপরের অংশগুলো আরেকটু নিচে আমরা যাই, তাহলে আমরা একটা হার্ট সাউন্ডটা সম্পর্কে বলি, এরপর আপনাদেরকে এই মারমারগুলো সম্পর্কে বলবো। তাহলে দেখেন যে নর্মাল অ্যান্ড অ্যাবনর্মাল হার্ট সাউন্ডগুলো যদি বলি, ফার্স্ট হার্ট সাউন্ড, তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড, সেকেন্ড হার্ট সাউন্ড, এটা আমরা বুঝি যে আমাদের হার্ট সাউন্ড আছে হচ্ছে 4টা। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ডগুলো কেন হচ্ছে? যে আমাদের এই যে ভালভ আছে সেটা হচ্ছে একটা ধরনের রাইট ভেন্ট্রিকুলার মধ্যে একটা ভালভ এবং হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার মধ্যে একটা ভালভ, হ্যাঁ। তাহলে লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকুলার মধ্যে একটা ভালভ আছে, রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার মধ্যে একটা ভালভ আছে। তাহলে রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকুলার মধ্যে যে ভালভ এটা হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মধ্যে যে ভালভ এটা হচ্ছে বাইকাসপিড ভালভ। এখন যখন আমাদের এই ভেন্ট্রিকল কন্ট্রাকশন করা শুরু করে, মানে ভেন্ট্রিকল যখন সিস্টল হওয়া শুরু করে, তাহলে ভেন্ট্রিকল কী চায়? ভেন্ট্রিকল চায় যে এই ভেন্ট্রিকল থেকে ব্লাডগুলো এওরটা দিয়ে চলে যাবে বাইরে, ঠিক আছে? তাহলে তারা চায় যে ব্লাড আমি এদিক দিয়ে এওরটা দিয়ে পাঠাবো, তাহলে এই ব্লাড যেন আমার লেফট এট্রিয়ামে না যায়। এই কারণে আমাকে কী করতে হবে? আমাকে হচ্ছে মাইট্রাল ভালভটা বন্ধ করে ফেলতে হবে। দ্যাটস ওয়াই যখন এই হার্ট সিস্টল শুরু করে তখন মাইট্রাল ভালভটা বন্ধ হয়ে যায়। এই কারণে অনসেট অফ দ্য সিস্টলে আমরা পাই হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। ওকে, সো মাইট্রাল এবং ট্রাইকাসপিড ভালভ বন্ধ হওয়ার জন্য আমরা পাই হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। ওকে, আচ্ছা, 2 নাম্বার, ব্লাড যখন তারা সিস্টল শেষ করে ফেললো, সিস্টল করে ফেলছে, সব ব্লাড এদিকে মোটামুটি এওরটা দিয়ে চলে গেছে, চলে যাওয়ার পরে তারা চায় যে আর কোনো ব্লাড ব্যাকফ্লো না আসুক, তখন হার্টটা রিল্যাক্সড অবস্থায় চলে যায়, হার্টটা ডায়াস্টল করে, এবং হার্ট যখন ডায়াস্টল করে তখন সে চায় যে এই ব্লাডটা ব্যাকফ্লো না করুক, এই কারণে তারা কী করে? হার্ট ডায়াস্টল অবস্থায় এওরটিক এবং পালমোনারি ভালভকে ক্লোজার করে দেয়। যখন এওরটিক এবং পালমোনারি ভালভকে ক্লোজার করে দিচ্ছে, যখন সিস্টল শেষ হয়ে গেল, তখন আমরা পাই হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ড। তাইলে আমাদের 2টা হার্ট সাউন্ড আমরা শিখলাম। ফার্স্ট হার্ট সাউন্ড কেন হয়? সিস্টলের শুরুতে হয়। সেকেন্ড হার্ট সাউন্ড হচ্ছে সিস্টলের শেষে হয়। ওকে, অতটুকু আমাদের ক্লিয়ার। আচ্ছা, ফার্স্ট হার্ট সাউন্ডে কী কী ভালভ ক্লোজ হয়? ট্রাইকাসপিড ভালভ এবং হচ্ছে মাইট্রাল ভালভ। সেকেন্ড হার্ট সাউন্ডে কী কী ভালভ ক্লোজ হয়? এওরটিক ভালভ এবং হচ্ছে পালমোনারি ভালভ। মনে রাখতে হবে ইংরেজি লেটারে এ আগে পি পরে, এই কারণে এওরটিক ভালভটা হচ্ছে আগে ক্লোজ হয়, পালমোনারি ভালভটা হচ্ছে পরে ক্লোজ হয়। এইভাবে আপনি মনে রাখবেন। সো এওরটিক হচ্ছে আগে, এতে আগে আর পিতে পরে। সো এওরটিক ভালভ আগে ক্লোজ হয়, এওরটিক আগে, পালমোনারি পরে, হ্যাঁ, এইভাবে আপনি মনে রাখতে পারেন। সো আগে এখানে লিখে দিলাম, এওরটিকটা আগে ক্লোজ হচ্ছে, পালমোনারিটা পরে ক্লোজ হচ্ছে। তাহলে A2P2, হ্যাঁ, এওরটিক আগে ক্লোজ হয়, এরপর হচ্ছে পালমোনারি পরে ক্লোজ হয়। আচ্ছা, এখন আসেন যে আমরা যে এই 2টা হার্ট সাউন্ড শুনলাম, তাহলে এইখানে হার্ট সাউন্ডটা আমরা ইউজুয়ালি ফার্স্ট হার্ট সাউন্ডটা ইউজুয়ালি সিঙ্গেল হয়, কিন্তু সেকেন্ড হার্ট সাউন্ডে যে জিনিসটা হয়, এওরটিক এবং পালমোনারি যেহেতু 2টা কম্পোনেন্ট ভালোভাবে ক্লোজ হচ্ছে, সো এখানে অনেক সময় আমরা A2P2 মধ্যে গ্যাপ পেয়ে যেতে পারি। এখন দেখেন, যদি আপনি ইন্সপাইরেশন করেন, আমরা জানি ইন্সপাইরেশন করলে আমাদের রাইট হার্টকে বেশি কাজ করতে হয়, রাইট হার্ট হচ্ছে বেশি ব্লাড লাংসে পাঠায়, তাহলে পালমোনারি যে ভালভটা আছে এটা আরও দেরিতে ক্লোজ হয়। তাহলে ইন্সপাইরেশনে A2 আর P2 দূরত্ব আরও বেশি বাড়ে, কারণ P2 অনেক দেরিতে ক্লোজ হয়, কারণ পালমোনারি ভালভকে বেশি কাজ করতে হচ্ছে, পালমোনারি আর্টারি দিয়ে বেশি বেশি ব্লাড যাচ্ছে। এই কারণে ইন্সপাইরেশনে স্প্লিটিং হয়, ইন্সপাইরেশনে সাউন্ডটা A2 আর P2 দূরত্ব বাড়ে, দ্যাটস ওয়াই দেয়ার ইজ স্প্লিটিং। আর এক্সপাইরেশনে A2 আর P2 কাছাকাছি সময় আসে, এই কারণে এক্সপাইরেশনে A2 P2 আলাদা করে বোঝা যায় না, দ্যাটস ওয়াই তারা হয়ে যায় সিঙ্গেল। সো আপনি এইভাবে মনে রাখবেন, ইন্সপাইরেশনে আই আছে, স্প্লিটে আই আছে, ইন্সপাইরেশনে স্প্লিটিং হয়, এক্সপাইরেশন ই আছে, সিঙ্গেলে ই আছে, তাহলে এক্সপাইরেশন হচ্ছে সিঙ্গেল সাউন্ডটা পাওয়া যায়। ওকে, আচ্ছা, এখন আসি যে ভেরিয়েবল ফিচার্স, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দেখেন, ফার্স্ট হার্ট সাউন্ড আপনার কখন আপনি লাউড পেতে পারেন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড আমরা হচ্ছে লাউড পাই কখন? ফার্স্ট হার্ট সাউন্ড লাউড পাই হচ্ছে আমরা মাইট্রাল স্টেনোসিসে, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড পাওয়া যায় মাইট্রাল স্টেনোসিসে, এবং সকল ধরনের হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়, যেমন হচ্ছে এনিমিয়া, থাইরোটক্সিকোসিস, এগুলোতে আমরা পাই হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ডটা লাউড। আর ফার্স্ট হার্ট সাউন্ড আমরা সফট কখন পাই? যখন হার্ট ফেলিওর হয়, মাইট্রাল রিগার্জিটেশন হয়। কেমন? আমি এক্সাম্পল দিয়ে বুঝাই যে মাইট্রাল রিগার্জিটেশন যখন হচ্ছে, তার মানে মাইট্রাল ভালভটা ক্লোজ হতে পারছে না,
সো মাইট্রাল ভালভ যদি ক্লোজ না হয় তখন ধরেন এটা হচ্ছে লেফট হার্ট, এটা হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এওরটা, এদিক দিয়ে এওরটা বের হয়ে গেল, এই হচ্ছে আমার লেফট ভেন্ট্রিকল, হ্যাঁ, এইদিক হচ্ছে লেফট এট্রিয়াম। তাহলে এইখানে যদি ভালভটা ক্লোজ না হয় তাহলে তো ভালভ যদি নাই লাগা শব্দ করতে হবে, যেহেতু ভালভ লাগতে পারছে না মাইট্রাল রিগার্জিটেশনে, দ্যাটস ওয়াই এখানে শব্দটা হচ্ছে সফট হয়, ফার্স্ট হার্ট সাউন্ডটা কী হয়, সফট হয়, কোথায়, মাইট্রাল রিগার্জিটেশনে। আর মাইট্রাল স্টেনোসিস কী হয়, মাইট্রাল স্টেনোসিসে যেটা হয় লেফট এট্রিয়ামে প্রেশার অনেক বেশি থাকে, কারণ লেফট এট্রিয়ামে ভর্তি অনেক ব্লাড, এবং এইটা যেহেতু স্টেনোস্ট, এটা সহজে লাগতে চায় না, হ্যাঁ, স্টেনোস্ট, তখন কি হয়, এট্রিয়ামটা যখন আমাদের ভেন্ট্রিকলটা যখন সিস্টল করা শুরু করে তখন ভেন্ট্রিকলটা খুব জোরে চাপ দেয়, খুব জোরে চাপ দিয়ে দরজাটা বন্ধ করে, যখন খুব জোরে চাপ দিয়ে দরজাটাকে ঠাস করে বন্ধ করে তখন একটা ফাস্টার সাউন্ডটা একটু লাউড হয়, এই কারণে মাইট্রাল স্টেনোসিসে ফাস্টার সাউন্ডটা লাউড হয়, হ্যাঁ, এবং হাইপারডাইনামিক সার্কুলেশনগুলোতেও ভেন্ট্রিকল খুব জোরে ক্লোজ করে, দ্যাটস ওয়াই আপনার এনিমিয়া, প্রেগনেন্সি, থাইরোটক্সিকোসিস এখানে ফাস্টার সাউন্ড লাউড হয়। তাহলে এই জায়গা থেকে আমরা একদম 100% লিখে রাখছি, মানে এই বক্স থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%, এই বক্সের কোনো কিছু মিস করা যাবে না, সব কিছু খুব ভালো করে আপনাকে মনে রাখতে হবে। ওকে, তাহলে আমরা ফার্স্ট হার্ট সাউন্ডের জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করে দিয়েছি। এবার আসেন সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডে আমরা বলেছি A2 এবং P2 এর মধ্যে যদি কোনো কারণে গ্যাপ বাড়ে, তাহলে আপনি যদি ধরেন যে পালমোনারি ভালভ যদি কোনো কারণে দেরিতে বন্ধ হয় তাহলে তাদের স্প্লিটিংটা বাড়বে। তাহলে ওয়াইড স্প্লিটিং কখন হবে, ওয়াইড স্প্লিটিং তখনই হবে যখন আমার রাইট হার্টকে বেশি কাজ করতে হচ্ছে। তাহলে রাইট হার্টকে বেশি কাজ করতে হয় কখন, এর মধ্যে একটা হচ্ছে ASD। ASDতে কী হয়, ধরেন আপনার এটা হচ্ছে রাইট এট্রিয়াম, এটা হচ্ছে লেফট এট্রিয়াম, লেফট এটিএম থেকে বেশি ব্লাড রাইট এটিএমে চলে যায় ছিদ্র দিয়ে, রাইট এটিএম থেকে বেশি ব্লাড রাইট ভেন্ট্রিকলে যায়, এবং রাইট ভেন্ট্রিকল বেশি ব্লাড হচ্ছে কী পাঠায়, লাংসে পাঠায়। তার মানে পালমোনারি আর্টারিকে বেশি কাজ করতে হয়, তার মানে পালমোনারি ভালভ আরও দেরিতে ক্লোজ হয়, এই কারণে আপনি একটা ওয়াইড স্প্লিটিং পান। কোশ্চেন হচ্ছে ফিক্সড কেন পান? ফিক্সড পান এই কারণে প্রতিবারই যখন রেসপিরেশনের সাইকেলটা চলে, প্রতিবার ইন্সপিরেশনের সময় একটা ফিক্সড অ্যামাউন্টের ব্লাড লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে যায়, এবং ফিক্সড অ্যামাউন্টের ব্লাড রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, এই কারণে এটা ফিক্সড এবং হচ্ছে ওয়াইড স্প্লিটিং হয়, ঠিক আছে। আচ্ছা, আর রাইট বান্ডেল ব্রাঞ্চ যদি ব্লক থাকে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে কী হবে, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে হচ্ছে আপনার হার্টের লেফট অংশটা আগে কন্ট্রাকশন করে ফেলবে, যেহেতু এদিকে নার্ভ সাপ্লাই ভালো আছে, কিন্তু রাইট অংশটাতে কন্ট্রাকশন দেরিতে করবে, কারণ রাইট বান্ডেল ব্রাঞ্চটা ব্লক হয়ে গেছে, হ্যাঁ, কারণ লেফটের অংশটা এটাকে কন্ট্রাকশন করে, এরপর এদিকে ইলেকট্রিক্যাল ইম্পালস পাঠালে রাইটের অংশটা কন্ট্রাকশন করবে। সো রাইটের অংশটা, রাইট ভেন্ট্রিকলটা অনেক দেরিতে পাম্প করে, সো এইখানে আপনি অবশ্যই একটা ওয়াইড স্প্লিটিং পাবেন। এবং এটা ফিক্সড না কেন, কারণ এক সময় এইখানে আসলে লেফট এট্রিয়াম থেকে রাইট এট্রিয়ামে যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা যাবে এক সময় এক রকম স্পিডে যাবে, দ্যাটস ওয়াই এখানে একটা ভেরিয়েবল স্প্লিটিং আমরা পাই, ঠিক আছে। তাহলে ওয়াইড ভেরিয়েবল স্প্লিটিং কোথায় পাই, আমরা 1 নম্বর পাই হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে, 2 নম্বর পাই হচ্ছে আমরা পালমোনারি হাইপারটেনশনে, কথাগুলো মনে রাখতে হবে, পালমোনারি হাইপারটেনশনে এবং হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে আমরা ওয়াইড অ্যান্ড ভেরিয়েবল একটা স্প্লিটিং পাই, ওয়াইড এবং ভেরিয়েবল একটা স্প্লিটিং আমরা পেয়ে থাকি। ওকে, গেল। এখন আসেন যে রিভার্স স্প্লিটিং আপনি কেন পেতে পারেন, তাহলে উল্টা ঘটনা যদি আমি বলি, যে হার্টের যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয় তাহলে লেফট অংশটা কন্ট্রাকশন করবে দেরিতে, রাইট অংশটা কন্ট্রাকশন করে ফেলবে আগে, তার মানে P2 সাউন্ডটা চলে আসবে আগে, আর A2 সাউন্ডটা যেহেতু এওরটা দিয়ে ব্লাড পড়ে যাবে তাহলে A2টা পরে আসবে, তাহলে P2 যদি আগে চলে আসে আর A2 যদি পরে আসে তাহলে এটাকে আমি কী বলবো, এটাকে আমি বলবো রিভার্স স্প্লিটিং। তাহলে রিভার্স স্প্লিটিং কেন হতে পারে, 1 নম্বর লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে, 2 নম্বর হচ্ছে যদি এওরটাটা ক্লোজ হতে সময় নেয়, মানে এওরটিক স্টেনোসিস যদি থাকে তাহলে এওরটিক ভালভটা পরে ক্লোজ হবে, তো আগে P2 ক্লোজ হবে পরে A2 ক্লোজ হবে, তখন আমরা রিভার্স স্প্লিটিং পাবো। ওকে, তাহলে লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক এবং হচ্ছে এওরটিক স্টেনোসিস আমরা কী পাই, রিভার্স স্প্লিটিং পাই। আপনাকে প্রত্যেকটা কজ আমি ধরে বুঝাই দিচ্ছি, এই কারণে ভাই পরীক্ষাতে আপনার জন্য লজিক্যালি অ্যান্সার করতে পারেন, আপনি যদি মুখস্থ করেন এগুলো মনে থাকবে না। সো আমরা আবার আসি, ফার্স্ট হার্ট সাউন্ড লাউড পাওয়া যায় কোথায়, MS না MR? ফার্স্ট হার্ট সাউন্ড লাউড পাওয়া যায় MS, ফার্স্ট হার্ট সাউন্ড সফট পাওয়া যায় MR। সেকেন্ড হার্ট সাউন্ড আপনি কেন কোথায় লাউড পেতে পারেন, এটা এবার মনে চিন্তা করেন। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ড লাউড পাওয়া যায় হচ্ছে কোথায়, যদি পালমোনারি হাইপারটেনশন থাকে, ঠিক আছে। তাহলে সেকেন্ড হার্ট সাউন্ড লাউড সফট আপাতত এখানে বলছে না, তাহলে সেকেন্ড হার্ট সাউন্ডের স্প্লিটিংগুলো যদি আমরা বলি, সেকেন্ড হার্ট সাউন্ডের স্প্লিটিংগুলো যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক হয় তাহলে কী পাবেন আপনি, ওয়াইড ফিক্সড স্প্লিটিং, ওয়াইড ভেরিয়েবল স্প্লিটিং নাকি রিভার্স স্প্লিটিং। মনে রাখবেন লেফট হার্টের সমস্যা হলে রিভার্স স্প্লিটিং পাওয়া যায়, এওরটিক স্টেনোসিস লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে রিভার্স স্প্লিটিং। রাইট সাইডের সমস্যা হলে আপনি ওয়াইড স্প্লিটিং পাবেন। সো রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লকে পালমোনারি হাইপারটেনশনে ওয়াইড ভেরিয়েবল স্প্লিটিং, একমাত্র ASDতে একটা কন্টিনিউয়াস অ্যামাউন্টের যেহেতু একটা ছিদ্র থাকে, সো সবসময় একটা ফিক্সড অ্যামাউন্টের ব্লাড আসে, এই কারণে আমরা পাই হচ্ছে ফিক্সড ওয়াইড স্প্লিটিং ইন ASD। ওকে, সো এখন আশা করি আপনাদের কাছে এই প্রত্যেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আর 4টা পয়েন্ট পড়বো, তাহলে থার্ড হার্ট সাউন্ড, ফোর্থ হার্ট সাউন্ড আমরা পড়ি। তাহলে থার্ড হার্ট সাউন্ডটা কেন হচ্ছে আর ফোর্থ হার্ট সাউন্ডটা কেন হচ্ছে? থার্ড হার্ট সাউন্ডটা হয়, ধরেন এই যে আমি বললাম যে ভেন্ট্রিকলটা এখন রিল্যাক্স করা শুরু করলো, এই আমার এওরটার ভালভটা ক্লোজ করে দিল, হ্যাঁ, রিল্যাক্সের শুরুতে, মানে সিস্টোলের শেষে এওরটিক ভালভটা ক্লোজ। যখন ভেন্ট্রিকল ডায়াস্টোলিক ফেজে চলে যায় তখন আমাদের মাইট্রাল ভালভটা খুলে যায়, এবং সাথে সাথে আমাদের লেফট এট্রিয়াম থেকে
অনেক পরিমাণ ব্লাড লেফট ভেন্ট্রিকলে চলে আসে। এই যে লেফট ভেন্ট্রিকল থেকে লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে একদম ডায়াস্ট্রলের আর্লি যে ব্লাডটা টুপ করে পড়ে গেল উপর থেকে, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে থার্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে থার্ড হার্ট সাউন্ড কেন হয়? জাস্ট আফটার সেকেন্ড হার্ট সাউন্ড অ্যান্ড ইট অকার্স ইন দ্য আর্লি ডায়াস্ট্রল। তাহলে এই সাউন্ডটা কখন বেশি আপনি পেতে পারেন? যখন আপনি দেখবেন যে এইখানে যখন একটা হাই ভলিউমের ব্লাড আপনি এখানে পাঠাবেন, হাই ভলিউমের ব্লাড আপনি যখন এখানে পাঠাবেন, তখন আপনি এখানে কী পেতে পারেন? থার্ড হার্ট সাউন্ডটা আপনি শুনতে পারেন। নর্মালি আমরা শুনতে পারি না। তাহলে থার্ড হার্ট সাউন্ড আমরা কেন পাচ্ছি? ডিউ টু ফ্রম ভেন্ট্রিকুলার ওয়ালের মধ্যে গিয়ে এই রেপিড ফিলিংটা, হ্যাঁ, ব্লাডটা যখন ধাক্কা দিচ্ছে, সিজেশন অফ দ্য রেপিড ফিলিং, এই রেপিড ফিলিংয়ের ব্লাডটা যখন ধাক্কা দিচ্ছে তখন এই সাউন্ডটা আমরা পাই। তাহলে এই সাউন্ডটা কখন পাওয়া যায়? প্রেগনেন্সিতে, কারণ প্রেগনেন্সিতে ব্লাড ভলিউম বেড়ে যাচ্ছে। ইয়াং পিপল যখন তারা এক্সারসাইজ করে তখন তাদের ক্ষেত্রে এরকম থার্ড হার্ট সাউন্ডটা পাওয়া যেতে পারে। আর প্যাথোলজিক্যাল কখন? হার্ট ফেলিওর, মাইট্রাল রিগার্জিটেশন। কেন? কারণ মাইট্রাল রিগার্জিটেশনে কী হবে? এই যে মাইট্রাল রিগার্জিটেশনে, সো আমার ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন করবে, ভেন্ট্রিকল কন্ট্রাকশন করার সময় অনেকগুলো ব্লাড লেফট এট্রিয়ামে পাঠায় রাখবে। তো যখন ভেন্ট্রিকলটা সিস্টল শেষ করে ফেললো, ডায়াস্টলের শুরুতেই লেফট এট্রিয়াম কী করবে? পাওনা পরিশোধ করার জন্য সমস্ত ব্লাড আবার টুপুস করে তারা এখানে পাঠিয়ে দিবে। সো একসাথে যখন অনেকগুলো ব্লাড পাঠিয়ে দিবে, তো মাইট্রাল রিগার্জিটেশনে তখন হচ্ছে থার্ড হার্ট সাউন্ড পাওয়া যাবে। সেম হার্ট ফেলিওরের ক্ষেত্রেও লেফট এট্রিয়ামে অনেক বেশি ব্লাড জমা থাকবে, জাস্ট দরজাটা খোলার সাথে সাথে, মাইট্রাল ভালভটা খোলার সাথে সাথেই অনেকগুলো ব্লাড টুপুস করে পড়ে যাবে, তখন থার্ড হার্ট সাউন্ডটা পাওয়া যাবে। তাহলে ফিজিওলজিক্যাল হচ্ছে ইয়াং পিপল এবং প্রেগনেন্সিতে আমরা পাই, প্যাথোলজিক্যাল হচ্ছে হার্ট ফেলিওর এবং হচ্ছে মাইট্রাল রিগার্জিটেশনে আমরা হচ্ছে এটা পেয়ে থাকি। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আমরা এই জিনিসগুলো জানলাম। এরপরে আমরা আসি হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। তাহলে ফোর্থ হার্ট সাউন্ড কখন পাই? ডায়াস্টল শেষ করে ফেলছে, এওরটার মধ্যে, এট্রিয়ামের মধ্যে ব্লাড মোটামুটি কিছু আছে, তখন এট্রিয়ামটা সিস্টল করে। এট্রিয়াম যখন সিস্টল করে বা এট্রিয়াম যখন কন্ট্রাকশন করে, তখন এর মধ্যে থাকা যেই সামান্য ব্লাডটা ছিল এইটাও সে হচ্ছে নিচে পাঠায় দেয়, তখনই আমরা পাই হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। তাহলে ফোর্থ হার্ট সাউন্ড নর্মালি পাওয়া যায় না। ফোর্থ হার্ট সাউন্ড কখন পাওয়া যায়? ফোর্থ হার্ট সাউন্ড পাওয়া যায় শুধুমাত্র হচ্ছে ভেন্ট্রিকলটা খুব স্টিফ থাকে, এট্রিয়ামটা কন্ট্রাকশন করে ব্লাড পাঠাইতে অনেক কষ্ট হয়। একটা সেকেন্ড, দুঃখিত, আমরা যেখানে ছিলাম। তাহলে আমরা বলছিলাম যে ফোর্থ হার্ট সাউন্ডটা কেন হচ্ছে? এট্রিয়াম কন্ট্রাকশন করছে এবং এট্রিয়ামের ব্লাডটা যখন ভেন্ট্রিকলে পড়ছে, ওই টাইমে স্টিফ ভেন্ট্রিকলের মধ্যে যখন ব্লাডটা যাচ্ছে, তখনই এই ফোর্থ হার্ট সাউন্ডটা হচ্ছে। তাহলে ফোর্থ হার্ট সাউন্ডটা কখন হইতে হবে? ফোর্থ হার্ট সাউন্ড আসলে তখনই হবে যখন এই এট্রিয়ামকে জোর করে কিছু ব্লাড পাঠাতে হবে এবং ভেন্ট্রিকল অলরেডি যখন ফিল আপ থাকবে। তাহলে ভেন্ট্রিকল ফিল আপ থাকবে কখন? ধরেন হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি যদি হয়, তাহলে ধরেন লেফট ভেন্ট্রিকলে অলরেডি জায়গা নাই, লেফট ভেন্ট্রিকল অলরেডি এটা হাইপারট্রফি হয়ে বসে রয়েছে, এখানে কিছু ব্লাড, আপনি আরও কিছু ব্লাড পাঠালেন, তখন এই ব্লাডটা আসতে কষ্ট হবে, একটা জোরে সাউন্ড হবে। ঠিক আছে, তাহলে আমরা এইরকম আমরা পেয়ে থাকি। তাহলে কোথায় কোথায় আমরা পাইলাম? লেফট ভেন্ট্রিকল হাইপারট্রফি। তাহলে হাইপারট্রফির মতো এরকম একটা কন্ডিশন কি আছে? HOCM, হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি। সো হাইপারট্রফিক অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে বিশেষ করে আমরা ফোর্থ সাউন্ডটা ভালো মতো পাই। ইভেন এই ফোর্থ সাউন্ড আমরা পালপেট করতে পারি। এই কারণে বলা হয় HOCM এ ডাবল এপিক্যাল ইম্পালস পাওয়া যায়। ভেরি ইম্পর্টেন্ট, HOCM এ ডাবল এপিক্যাল ইম্পালস পাওয়া যায় কেন? কারণ হচ্ছে পালপেবল ফোর্থ হার্ট সাউন্ডের কারণে। HOCM এ ডাবল এপিক্যাল ইম্পালস পাওয়া যায় কেন? পালপেবল ফোর্থ হার্ট সাউন্ডের কারণে। দিস ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি কেন হতে পারে? আপনি দেখেন যে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে যদি এটা আউটফ্লো ট্র্যাক্টে অবস্ট্রাকশন থাকে, মানে AS যদি থাকে, AS থাকলে ব্লাড যাইতে পারবে না ভালো করে, এই কারণে লেফট ভেন্ট্রিকলটা আরও মোটা হয়ে যাবে, তখন এই AS থাকলে, হাইপারটেনশন থাকলে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হবে, এবং লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে ফোর্থ হার্ট সাউন্ডটা আমরা পেতে পারি। তাহলে ফোর্থ হার্ট সাউন্ড ইউজুয়ালি পাওয়া যায় না, কোনো ফিজিওলজিক্যাল স্টেটে এটা পাওয়া যায় না। একমাত্র প্যাথোলজিক্যাল স্টেট, দ্যাট ইজ লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, AS, হাইপারটেনশন, HOCM, তখন আমরা ফোর্থ হার্ট সাউন্ড পেতে পারি। ফিজিওলজিক্যাল সাউন্ড পাওয়া যায় কোনটা? থার্ড হার্ট সাউন্ড অনেক সময় ফিজিওলজিক্যালি পাওয়া যেতে পারে। ওকে, কখন ফোর্থ হার্ট সাউন্ড কখনই পাওয়া যাবে না? সেটা হচ্ছে এট্রিয়াল ফিব্রিলেশনে, কারণ এট্রিয়াল ফিব্রিলেশনে এট্রিয়াম তো কন্ট্রাকশনই করতে পারে না, তাহলে এই সাউন্ড কীভাবে প্রোডাকশন হবে, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসি হচ্ছে সিস্টোলিক ক্লিক। সিস্টোলিক ক্লিকটা হচ্ছে যে সিস্টোলার সময় অনেক সময় একটা খুবই শর্ট পিরিয়ডের জন্য হাই ইন্টেন্সিটি একটা সাউন্ড পাওয়া যেতে পারে। শর্ট পিরিয়ডে হাই ইন্টেন্সিটি সাউন্ড, সিস্টোলিক ক্লিক। তাহলে সিস্টোলিক ক্লিকটা অনেক সময় কেন পাওয়া যায়? মনে করেন যে এই দরজাটা খুলতেছে না, এওরটিক ভালভটা অনেক বন্ধ, হ্যাঁ, এখন ভেন্ট্রিকল অনেক খুব জোরে প্রেশার দিচ্ছে, প্রেশার দিয়ে যে কোনো মুহূর্তে একটু করে দরজাটা যদি কোনো রকম একটু খুলে ফেলতে পারে, এই খুলে ফেলার সময় হঠাৎ করে যখন একটু দরজাটা খুলবে তখন একটা আওয়াজ হবে, যেহেতু ভালভটা খুব ক্লোজলি টাইটলি এডহিয়ারেন্ট ছিল, তখন যখন ভালভটা খুলবে এই ভালভুলার এওরটিক স্টেনোসিসে বা পালমোনারি স্টেনোসিসে একটা আওয়াজ পাওয়া যায়, এইটাকে আমরা বলি হচ্ছে সিস্টোলিক ক্লিক।
এখন এই সিস্টোলিক ক্লিক এএস এবং পালমোনারি স্টেনোসিসের পাশাপাশি মাইট্রাল ভালভ ফ্লোপি হইলেও পাওয়া যেতে পারে। এটা আবার কেন হয়? কারণ মাইট্রাল ভালভ ফ্লোপি হইলে জিনিসটা হয়, ধরেন এটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে ধরেন এওরটিক স্টেনোসিস, ধরেন এওরটিক ভালভটা এরকম, মাইট্রাল ভালভটা ছিল হচ্ছে এরকম থাকে। এখন যখন ভেন্ট্রিকল অনেক সময় জোরে কন্ট্রাকশন করে, মাইট্রাল ভালভটা যদি খুব ফ্লোপি হয়, মাইট্রাল ভালভটা এরকম না হয়, মাইট্রাল ভালভটা হয়ে যায় এই দিকে চলে আসে, হ্যাঁ, মানে লেফট এটিএমের মধ্যে মাইট্রাল ভালভটা চলে যায়। মানে মাইট্রাল ভালভটা ছিল এইরকম, যখন এই দিক থেকে আপনি প্রেশার দিলেন তখন মাইট্রাল ভালভটা এই মানে এরকম ছিল, এরকম হয়ে যায়, এরকম থেকে এরকম হয়ে যায়। সো এই ফ্লোপি মাইট্রাল ভালভটা যখন লেফট এটিএমের ভিতরে ঢুকে যাচ্ছে এরকম করে, তখন একটা সিস্টোলিক ক্লিক পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা পেতে পারি। আচ্ছা, এবং সিস্টোলিক ক্লিক যদি আপনি কখনো না পান, ধরুন এওরটিক স্টেনোসিস পেশেন্টরা আছে, পালমোনারি স্টেনোসিস আছে, বাট আপনি এরকম ক্লিক পান নাই, তাহলে আপনি কি বুঝবেন? তাহলে আপনি বুঝবেন রোগীর অবস্থা আরও খারাপ, মানে এওরটিক বা পালমোনারি ভালভটা হয়তো বা আরও থিকেন হয়ে গেছে অথবা আরও ক্যালসিফাইড হয়ে গেছে, এই কারণে কোনো রকম ক্লিক আমরা পাচ্ছি না। সো ক্লিক লস হওয়া মানে স্টেনোটিক ভালভটা আরও খারাপ হয়ে গেছে। ওকে, আচ্ছা, আর প্রোস্থেটিক ভালভে এমনি সবসময় একটা ক্লিকিং সাউন্ড পাওয়া যায়, এটাকে বলা হয় মেটালিক ক্লিক। এটা স্টেথোস্কোপ দিয়ে না, এটা খালি কানেই শুনতে পারেন। যদি প্রোস্থেটিক ভালভে ক্লিকটা না থাকে তাহলে ঘটনা কি? তাহলে ঘটনা হচ্ছে আরও খারাপ, হয় প্রোস্থেটিক ভালভের মধ্যে ভেজিটেশন জমা হয়ে গেছে অথবা থ্রম্বাস জমা হয়ে গেছে, হয়ে প্রোস্থেটিক ভালভটা ম্যাল ফাংশনিং হয়ে গেছে। তাহলে এওরটিক পালমোনারি ভালভে ক্লিক না পাওয়া মানে এটা ক্যালসিফাইড হয়ে গেছে, প্রোস্থেটিক ভালভে ক্লিক না পাওয়া মানে এখানে থ্রম্বাস বা ভেজিটেশন জমে গেছে, হুইচ ইজ ভেরি ব্যাড। ঠিক আছে, তাহলে তখন আমাকে ভালভ রিপ্লেসমেন্ট করতে হবে। সো সিস্টোলিক ক্লিক ইজ অলসো ইম্পর্টেন্ট। ওপেনিং স্ন্যাপ, ওপেনিং স্ন্যাপটা কোথায় হয়? ওপেনিং স্ন্যাপটা হয় হচ্ছে ডায়াস্টলে, ওপেনিং স্ন্যাপটা হয় হচ্ছে ডায়াস্টলে। তাহলে স্ন্যাপ ডায়াস্টলে হয়, স্ন্যাপ ডায়াস্টলে। ওকে, আচ্ছা, তাহলে এইখানে ওপেনিং স্ন্যাপটা আপনি প্রোস্থেটিক হার্ট সাউন্ডে পেতে পারেন। আর মাইট্রাল ভালভটা যদি খুব বেশি স্টেনোসড হয় তখন হচ্ছে আমরা এরকম ওপেনিং স্ন্যাপটা পাই। সো যখন এমএসটা খুব সিভিয়ার পর্যায়ে যায়, এমএসটা সিভিয়ার পর্যায়ে গেলে এই ওপেনিং স্ন্যাপটা পাওয়া যায়। তবে এমএসটা যদি মাইট্রাল স্টেনোসিসটা যদি ক্যালসিফাইড হয়ে যায় একদম, তখন আবার ওপেনিং স্ন্যাপটা ডিসঅ্যাপিয়ার করে ফেলতে পারে। তাহলে সিভিয়ার এমএসে আমরা ওপেনিং স্ন্যাপ পাই, এটাও মাইট্রাল ভালভ খোলার সময় সিস্টোলিক ক্লিকের মতো এখানে আওয়াজটা হয়, তখন আমরা এটাকে ওপেনিং স্ন্যাপ আকারে বলতে পারি। ঠিক আছে, সো এই জিনিসগুলো আপনাদেরকে এখানে মোটামুটি আরও মেকলিওডের সুন্দর ছবি আছে, যেমন দেখেন ফিজিওলজিক্যাল স্প্লিটিং, আপনি যদি খেয়াল করেন যে এটা ফাস্টার সাউন্ড A2P2, হ্যাঁ, তো যখন স্প্লিটিং হয় তখন A2 আর P2 এর মধ্যে গ্যাপ বেশি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম যে ট্রু স্প্লিটিং কখন হচ্ছে, যে A2P2 গ্যাপ হয়ে যাচ্ছে। ASDর ক্ষেত্রে এটা আমরা পেতে পারি, পালমোনারি হাইপারটেনশন, লেফট ব্যান্ডাল ব্রাঞ্চ ব্লকে এগুলো হয়। সো এই জিনিসগুলো ছবি থেকে দেখানো আছে। মেকলিওডের পড়াটা আমরা এখানে রেখে দিয়েছি আপনার জন্য, বারবার মেকলিওড খুঁজতে না হয়। সো আশা করি আপনি এটা বুঝতে পারবেন। এখন ফাস্টার সাউন্ডের কিছু প্যাথোলজি নিয়ে আমরা যদি বলি, লাউড ফাস্টার সাউন্ড আমরা অলরেডি বলে ফেলেছি, এমএসএ পাওয়া যায়, স্ট্রোক ভলিউম বেশি হলে, কার্ডিয়াক আউটপুট বেশি হলে পাওয়া যায়। আচ্ছা, এখন ভেরিয়েবল ফাস্টার সাউন্ড কখন পাওয়া যায়? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ভেরিয়েবল ফাস্টার সাউন্ড মানে হচ্ছে ফাস্টার সাউন্ডার ইন্টেন্সিটিটা এক এক সময় এক এক রকম হচ্ছে, বিশেষ করে এট্রিয়াল ফিব্রিলেশনে ভেরিয়েবল ফাস্টার সাউন্ড পাওয়া যায়, কমপ্লিট হার্ট ব্লকে ভেরিয়েবল ফাস্টার সাউন্ড পাওয়া যায়, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ভেরিয়েবল ফাস্টার সাউন্ড। ফাস্টার সাউন্ড কোয়াইট কখন পাই? আমরা বলেছি যে মাইট্রাল রিগার্জিটেশনে কোয়াইট পাওয়া যায়। আরেকটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি হার্ট ব্লকে, হ্যাঁ, বা পিয়ার ইন্টারভেল প্রলং হলে ফাস্টার সাউন্ডটা কোয়াইট পাওয়া যেতে পারে। কার্ডিয়াক আউটপুট খুব কম হলে ফাস্টার সাউন্ডটা কোয়াইট পাওয়া যেতে পারে। এই কথাগুলো আমাদেরকে পরীক্ষার জন্য একটু এক্সট্রা করে মনে রাখতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা কথা ছিল পেরিকার্ডিয়াল রাব নিয়ে। হ্যাঁ, পেরিকার্ডিয়াল রাব আমরা বলেছি যে পোস্টার রেসপিরেশনের সাথে চেঞ্জ করে। সো পেরিকার্ডিয়াল রাব নিয়ে এখানে খুব সুন্দর একটা কথা মেকলিওডে আছে, সেটা হচ্ছে পেরিকার্ডিয়াল রাব এইটা একটা কোর্স স্ক্র্যাচিং সাউন্ড। এই সাউন্ডটা সিস্টোলিক এবং ডায়াস্টোলিক দুইভাবেই আমরা শুনতে পারি। ডায়াফ্রাম দিয়ে আমরা শুনবো। পেরিকার্ডাইটিসের জন্য পেরিকার্ডিয়াল রাব, দিস ইজ হাইলি স্পেসিফিক, এটা হাইলি স্পেসিফিক। হ্যাঁ, পেরিকার্ডাইটিসের জন্য এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এবং 35 থেকে 85% পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা পেশেন্টকে পেরিকার্ডাইটিস ডায়াগনোসিস করার জন্য আমরা 4টা জিনিস দেখি। এর মধ্যে একটা হচ্ছে চেস্ট পেইন, একটা হচ্ছে ইসিজি চেঞ্জ, এবং একটা হচ্ছে যে আপনার কোনো পেরিকার্ডিয়াল ইফিউশন আসছে কিনা, এবং এই 4টা ক্রাইটেরিয়ার মধ্যে একটা জিনিস কিন্তু হচ্ছে পেরিকার্ডিয়াল রাব আছে কিনা। ঠিক আছে, তাহলে এই যে নিউরোরসেনিক পেরিকার্ডিয়াল ইফিউশন এবং এই জিনিসগুলোর মধ্যে এটা হচ্ছে পেরিকার্ডাইটিস থাকে। ঠিক আছে, তাহলে ইট ইজ ইম্পর্টেন্ট সাইন ইন কন্টেম্পোরারি প্র্যাকটিস, কারণ হচ্ছে এই যদি আপনি চেস্ট পেইন থাকে, পেরিকার্ডিয়াল ইফিউশনের মতো ইসিজি থাকে এবং রাব থাকে, তাহলে আমরা মোটামুটি পেরিকার্ডাইটিস ডায়াগনোসিস করে ফেলতে পারি। ঠিক আছে, সো পেরিকার্ডাইটিসের এই কথাগুলো ইনশাল্লাহ আমরা খেয়াল রাখবো। আচ্ছা, সো মোটামুটি এই জিনিসগুলো আমরা বলে ফেলেছি। এখন যদি আমরা মারমারের কথাটা জাস্ট একটু বলে ফেলি, তাহলে আমাদের হার্ট ফেলিওর আগ পর্যন্ত আমরা একটু পড়াই ফেলি। তাহলে দেখেন মারমারের কথা হচ্ছে যে মারমার হচ্ছে দুই রকম হতে পারে, একটা হচ্ছে সিস্টোলিক মারমার, একটা হচ্ছে ডায়াস্টোলিক মারমার। তাহলে সিস্টোলিক মারমারটা কখন হচ্ছে? যে হার্ট সিস্টোল করলো, সিস্টোল করার মধ্যে যদি ব্লাডটা যাইতে কষ্ট হয় তাহলে হয় সিস্টোলিক মারমার। তাহলে সিস্টোলিক মারমারটা কখন হয়? কারণ এই যে ফাস্টার সাউন্ড হলো, মানে আমার মাইট্রাল ট্রাইকাসপিড ভালভ বন্ধ হলো, এরপরে হার্টটা যতক্ষণ ধরে কন্ট্রাকশন করলো, ততক্ষণ ধরে ব্লাডটা গেল, ততক্ষণ ধরে সাউন্ডটা হলো, এটাকে আমরা বলি সিস্টোলিক মারমার।
এখন সিস্টোলিক মারমার মধ্যে কয়েকটা আছে, একটা হচ্ছে প্যান সিস্টোলিক মারমার, একটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার। তাহলে আপনি একটু খেয়াল করেন, মনে করেন যে এটা যদি হার্ট হয়, আমি একটু একই বলি, কারণ এটা হচ্ছে হার্ট, এখন এই দিক হচ্ছে আমাদের এওরটা, হ্যাঁ সরি, ধরুন এটা হচ্ছে আমাদের এওরটা, হ্যাঁ, আর এদিকে হচ্ছে আমাদের এট্রিয়াম, লেফট এট্রিয়াম। এখন লেফট এট্রিয়ামের মধ্যে আছে হচ্ছে মাইট্রাল ভালভ, আর এওরটার মধ্যে আছে ধরুন এই যে এওরটিক ভালভ। এখন চিন্তা করেন যে হার্ট সিস্টোল শুরু করলো, এওরটিক ভালভটাকে শুরুতেই খুলে যাবে, কারণ এটা তো টাইট হয়ে, এটা তো স্টেনোস্ট হয়ে লাগানো আছে, তাহলে এওরটিক ভালভটা খুলতে একটু কষ্ট হবে না? একটু কিছু সময় যাওয়ার পরে একটা ইজেকশন সিস্টোল হবে, মানে সিস্টোলিক একটা ক্লিক হবে, তখন এওরটিক ভালভগুলো হালকা একটু খুলবে। এওরটিক ভালভগুলো যখন হালকা একটু খুলবে, হ্যাঁ হালকা একটু যখন খুলবে, তখন হচ্ছে কি, ধরুন হালকা আর একটু ছোটো করে দিই, হালকা একটু যখন খুললো তখন গিয়ে ব্লাডটা যাবে। সো তখন যখন ব্লাডটা যাবে, তাহলে ইনিশিয়ালি আপনার ব্লাডটা যাচ্ছিল না, হঠাৎ করে যখন দরজাটা খুললো তখন সাই করে একটু ব্লাড চলে গেলো, এরপর আরেকটু যখন হার্টটা কন্ট্রাকশন করলো শেষের দিকে অনেকগুলো ব্লাড চলে যাওয়ার পরে তার ব্লাডের স্পিডটা সেরকম থাকবে না, তখন মারমারের ফ্লোটা কমে যাবে। এটাকে আমরা বলি ইজেকশন সিস্টোলিক মারমার। কিন্তু যদি আমি বলি মাইট্রাল ভালভের ঘটনা কী হবে, মাইট্রাল যদি রিগার্জিটেশন হয়, মানে মাইট্রাল ভালভটা যদি বন্ধ না হইতে পারে, এইখানে যখন আমার এই হার্ট কন্ট্রাকশন করা শুরু করবে, কন্ট্রাকশন যতক্ষণ করবে ততক্ষণই তো এই রাস্তাটা ওপেন, এবং ততক্ষণই এখানে ব্লাড যেতে থাকবে। তাহলে এইখানে ব্লাড হচ্ছে পুরো সময় ধরে যেতে থাকবে। এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে প্যান সিস্টোলিক মারমার। ওকে, তাহলে আশা করি সিস্টোলিক মারমারের দুইটা কন্ডিশন আপনারা বুঝেছেন, একটা হচ্ছে ইজেকশন সিস্টোলিক মারমার, আর একটা হচ্ছে প্যান সিস্টোলিক মারমার। প্যান সিস্টোলিক মারমার আমরা কখন পাই? মাইট্রাল বা এই ট্রাইকাসপিড ভালভে যদি প্যাথোলজি থাকে, ফুটা থাকে, হ্যাঁ, মানে ফুটা বলতে মানে এদের বন্ধ যদি না হইতে পারে, তাহলে টোটাল টাইম এটা মাইট্রাল দিকে চলে যাবে বা হচ্ছে রাইট হার্টে চলে যাবে। সো মাইট্রাল রিগার্জিটেশন, ট্রাইকাসপিড রিগার্জিটেশন আমরা পাই পেন সিস্টোলিক মারমার, পেন সিস্টোলিক। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টে পেন সিস্টোলিক পাবো কেন? কারণ এটা হচ্ছে ধরেন লেফট হার্ট, এটা হচ্ছে এটা হচ্ছে লেফট, ধরেন এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। এখন যদি এখানে একটা ছিদ্র থাকে, যতক্ষণ ধরে লেফট ভেন্ট্রিকলে কন্ট্রাকশন হবে ততক্ষণ ধরে এই ব্লাডটা কিন্তু এই দিক থেকে এই পাশে আসবে। সো পেন সিস্টোলিক মারমার আপনি ভিএসডিতে পাবেন। তাহলে এমআর, টিআর, ভিএসডি এখানে আমরা পাই হচ্ছে পেন সিস্টোলিক মারমার। অন্যদিকে এওরটিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, এই সমস্ত জায়গায় আমরা পাই হচ্ছে ইনজেকশন সিস্টোলিক মারমার। তাহলে এই দুইটা আপনার কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা আসি হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মারমার আর মিড ডায়াস্টোলিক মারমার আমরা কখন পাই। আর্লি ডায়াস্টোলিক মারমারটা কখন, ধরেন আমি আবার এখন হার্টের ছবিটা আঁকি, ধরেন এটা হচ্ছে হার্ট, এখন এখান দিয়ে এওরটা উঠে গেছে, এদিক দিয়ে হচ্ছে আমাদের ধরেন এদিক দিয়ে হচ্ছে আমাদের মাইট্রাল ভালভ, হ্যাঁ। এখন আমি বললাম যে আমি সমস্ত ব্লাড এখানে পাঠিয়ে দিচ্ছি, সমস্ত ব্লাড এইদিকে চলে গেছে, এখন আমার হার্টটা ডায়াস্টোলে চলে যাবে। ডায়াস্টোলে যাওয়ার সাথে সাথে এই ব্লাডটা কী করবে, ব্যাকফ্লো হয়ে এখানে চলে আসা শুরু করবে না? এই জন্য আমি কী করতাম, আমি হচ্ছে এই এওরটিক ভালভটাকে বন্ধ করে দিতাম। কিন্তু ঘটনা হচ্ছে আমার এওরটিক ভালভটা এখন নষ্ট, এওরটিক ভালভটা বন্ধ হতে পারে না, দ্যাটস ওয়াই এওরটিক রিগার্জিটেশন হয়, এওরটিক ভালভটা বন্ধ হতে পারে না। সো যখনই হার্ট ডায়াস্টোলে যাওয়া শুরু করবে, ওই মুহূর্তেই সমস্ত ব্লাড ব্যাকফ্লো করে হার্টে চলে আসবে। এই কারণে এটাকে আমরা বলি হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মারমার। এওরটিক বা পালমোনারি রিগার্জিটেশন আমরা পাই হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মারমার, এবং এটা টোটাল টাইম আসবে না, কারণ হার্ট তো একটা ধাক্কা দিয়ে মনে করেন 80% ব্লাড পাঠিয়ে দিচ্ছে, এখন 20% ব্লাড যেটা ছিল এটা ব্যাকফ্লো করে হার্টে চলে আসবে, চলে আসার পরে কাহিনী শেষ। সো এই কারণে মারমারটা দেখেন ইনিশিয়ালি সবচেয়ে বেশি ছিল, যত ব্লাড চলে আসছে তত মারমারটা কমে গেছে, একটা সময় ব্লাড শেষ, মারমার শেষ। এটা হচ্ছে আর্লি ডায়াস্টোলিক মারমার। আর এইখানে যে ঘটনাটা ঘটবে মাইট্রাল ভালভের ক্ষেত্রে ঘটনাটা কেমন ঘটবে, মাইট্রাল ভালভের ক্ষেত্রে ঘটনা ঘটবে হচ্ছে অন্যরকম। মাইট্রাল ভালভের যে জিনিসটা হয়েছে যে ধরেন এখন হার্ট হচ্ছে রিল্যাক্সেশন অবস্থায় আছে, ধরলাম এদিকে সমস্ত ভালভ ক্লোজ, এখন হার্ট রিল্যাক্সেশন অবস্থায় আছে, হার্টের মধ্যে প্রেশার কমতেছে, কমতে কমতে একটা পর্যায়ে মাইট্রাল ভালভটা খুলে যাবে। মাইট্রাল ভালভটা কি শুরুতেই খুলবে না? কেন শুরুতে খুলবে না? কারণ মাইট্রাল ভালভটা স্টেনোস, এটা টাইটলি আটকানো আছে। একটা পর্যায়ে গিয়ে মাইট্রাল ভালভটা একটা ওপেনিং স্ন্যাপ হবে, স্ন্যাপ হয়ে গিয়ে মাইট্রাল ভালভটা খুলে যাবে। মাইট্রাল ভালভ যখন খুলবে তখন হচ্ছে এদিক থেকে ব্লাড এখানে আসবে, তাহলে ব্লাডটা ডায়াস্টোলে আসছে বা ডায়াস্টোলের একটু পরে আসছে, কারণ এই ভালভটা যেহেতু স্টেনোস ছিল, টাইট ছিল, ভালভটা খুলতে একটু সময় নিয়েছে। দ্যাটস ওয়াই এইখানে যে মারমারটা আমরা পাবো এটাকে আমরা বলবো হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার, মানে ডায়াস্টোলের শুরুতেই আমরা পাবো না, ডায়াস্টোলের মাঝামাঝি পাবো। সো এমএসটা হচ্ছে অনেকটা ওই যে ইজেকশন সিস্টোলিক মারমারের মতো আর কি, হ্যাঁ। সো এই কারণে আমরা এখানে পাই মিড ডায়াস্টোলিক মারমার। তাহলে মিড ডায়াস্টোলিক মারমার আমরা কোথায় কোথায় পাই? এমএস, মাইট্রাল স্টেনোসিস, ট্রাইকাসপিড স্টেনোসিস, এগুলোতে আমরা পাই হচ্ছে মিড ডায়াস্টোলিক মারমার। এখন একটা মারমারে এখানে এটিপিক্যাল, সেটা হচ্ছে লেট সিস্টোলিক মারমার। লেট সিস্টোলিক মারমার এটা আবার কেন পাচ্ছি? লেট সিস্টোলিক মারমার আমরা দুইটা কন্ডিশনে পাই, একটা হচ্ছে এইচওসিএম আর একটা হচ্ছে মাইট্রাল ভালভ প্রলাপস। এইচওসিএম আর মাইট্রাল ভালভ প্রলাপস। এইচওসিএম মাইট্রাল ভালভ প্রলাপসের মারমারটা কীভাবে হয় এটা আপনাকে একটু বুঝাই। ধরেন এইচওসিএম এর জিনিসটা কী ঘটে, এটা হচ্ছে হার্ট, এখন এইদিকে হচ্ছে এওরটা, আর ধরেন এইদিকে হচ্ছে মাইট্রাল ভালভ, হ্যাঁ। ধরেন আমি মাইট্রাল ভালভটা সবুজ কালার দিয়ে দেখাচ্ছি, এই যে মাইট্রাল ভালভ, এদিকে হচ্ছে এওরটিক ভালভ। এখন এইচওসিএম এর জিনিসটা হবে এইখানে এই জায়গাটার মধ্যে একটা কোনো একটা কারণে এখানে অনেক হাইপারট্রফি হয়ে গেছে, হ্যাঁ। এটা একটা জেনেটিক্যাল ডিফেক্টের কারণে এখানে হাইপারট্রফি হয়েছে, দুঃখিত। সো এখানে হাইপারট্রফি হয়েছে। সো হাইপারট্রফি হয়ে যখন যাচ্ছে তখন কী ঘটনা ঘটলো, হার্ট এখন কন্ট্রাকশন করা শুরু করলো, সিস্টল করা শুরু করলো। সিস্টলের ইনিশিয়ালি এইখানে যত ব্লাড আছে এই ব্লাডগুলো মোটামুটি এওরটা দিয়ে
হ্যাঁ, এখানে ধাক্কা দিয়ে এরোটা দিয়ে চলে যেতে পারতেছে, সুন্দর এখানে আসতেছে, চলে যেতে পারতেছে। কিন্তু যখন সিস্টোলটা শেষের দিকে যাবে তখন আমার এই ভেন্ট্রিকলটা আরও ছোটো হয়ে যাবে না? চিন্তা করেন তো, কারণ ভেন্ট্রিকলে তো ব্লাড কমে যাচ্ছে, তাহলে ভেন্ট্রিকল আরও ছোটো হয়ে গেল। এখন এই যে জিনিসটা, এইটাও ভেন্ট্রিকল যখন ছোটো হয়ে যাবে, এই অংশটাও আর কী হবে, এইটা আরও মাঝখানের দিকে চলে আসবে। কারণ কি, এখন তো ভেন্ট্রিকল কিছুটা ছোটো হয়ে গেছে, তাহলে এই জিনিসটা আরও মাঝখানের দিকে চলে আসলো। এখন জিনিসটা হইলো, এখন আপনার ব্লাডটা যাইতে গেলে কিন্তু আরও কষ্ট হবে। এখন ব্লাডটা যাওয়াটা কিন্তু রাস্তাটা আরও নেরো হয়ে গেল। নেরো হয়ে যাওয়ার কারণে তখন লেট সিস্টোলের দিকে মারমারটা হবে। আমি আবার বলি, এইখানে যে জায়গাটা ছিল একটা মোটা জায়গা, এইখানে হার্ট বড় ছিল যখন সমস্যা হয়নি, এটা ব্লাডটা ধাক্কা দিয়ে চলে গেছে। যখন হার্টটা যখন পাম্প করতেছে, হার্টটা আস্তে আস্তে নেরো হয়ে যাচ্ছে, আর এই জায়গাতে মনে করেন অলরেডি একটা জায়গা এই হাইপারট্রফি হয়ে গেছে, তখন এই হাইপারট্রফির এই চিপার অংশ দিয়ে ব্লাডটা যখন যাচ্ছে, ব্লাডটা টার্বুলেন্ট একটা ফ্লো তৈরি হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা এখানে পাই লেট সিস্টোলিক মারমার। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, আচ্ছা, এখন মাইট্রাল ভালভ প্রলাপসের ক্ষেত্রে আপনি কেন পাচ্ছেন? মাইট্রাল ভালভ প্রলাপসের ক্ষেত্রে যে জিনিসটা হয়, এই মাইট্রাল ভালভটা এখানে নির্দিষ্ট জায়গায় নাই, মাইট্রাল ভালভটা একদম নিচে নেমে আসছে, প্রলাপস হয়ে গেছে। তখন আপনি যখন লেট সিস্টোলে যাচ্ছেন, তখন একদম সিস্টোলের শেষের দিকে গিয়ে যেহেতু মাইট্রাল ভালভটা প্রলাপস, তখন এই দিক দিয়ে কিছু পরিমাণ ব্লাড হচ্ছে উপরে চলে যায়। হ্যাঁ, সেই কারণে মাইট্রাল ভালভ প্রলাপসের ক্ষেত্রে আমরা একটা লেট সিস্টোলিক মারমার পেতে পারি। তাহলে এই দুইটা জিনিস ভাইয়া এক্সেপশনাল। হ্যাঁ, মাইট্রাল ভালভ প্রলাপস আর এইচওসিএম লেট সিস্টোলিক মারমার। তাহলে মাইট্রাল ভালভ প্রলাপস, এইচওসিএম লেট সিস্টোলিক মারমার, একদম উদ্ভট দুইটা নাম এবং উদ্ভট একটা মারমার, লেট সিস্টোলিক মারমার, মাইট্রাল ভালভ প্রলাপস এবং হচ্ছে এইচওসিএম। ওকে, সো মোটামুটি আমরা মনে হয় যে আপনাদেরকে বলে ফেলছি সব কিছুই। তাহলে সিস্টোলিক মারমারের কিছু বৈশিষ্ট্য, এওরটিক স্টেনোসিস মিড সিস্টোলিক পাবো, এবং এওরটিক স্টেনোসিসে মিড সিস্টোলিক বা ইজেকশন সিস্টোলিক মারমার পাওয়া যায়। এটা খুবই লাউড রাস্পিং একটা মারমার হয় এবং এটা রেডিয়েশন হয়। সিস্টোলিক মারমার অলওয়েজ রেডিয়েশন হয়, সিস্টোলিক মারমার রেডিয়েশন হয় বেশি। তো এটা সুপ্রাস্টার্নাল নচ, ক্যারোটিডে, হ্যাঁ, গলার এদিকে সুপ্রাস্টার্নাল নচে এটা রেডিয়েশন হয়। এবং এখানে আপনার ইজেকশন ক্লিক পাই। স্লো রাইজিং পালস এগুলো কেন পাই, এগুলো পরে বুঝাবো। যেহেতু এখানে এওরটিক স্টেনোসিস হার্ট কনিক প্রেশার এগেনস্টে কাজ করতে হয়, দ্যাটস ওয়াই লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে। সিঙ্গেল সেকেন্ড হার্ট সাউন্ড পাওয়া যায়, কারণ এখানে সেকেন্ড হার্ট সাউন্ডও এওরটিক কম্পোনেন্টটা পরে আসে, তো এই কারণে সিঙ্গেল সেকেন্ড হার্ট সাউন্ড পাওয়া যেতে পারে। মাইট্রাল রিগার্জিটেশন, এটা একটা প্যানসিস্টোলিক মারমার, এটা একটা ব্লোয়িং ক্যারেক্টার, কারণ সবসময় এটা উপর দিকে যেতে থাকে, দ্যাটস ওয়াই ব্লোয়িং ক্যারেক্টার। এটা এক্সিলাতে রেডিয়েশন হতে পারে। এইখানে মাইট্রাল রিগার্জিটেশনে যেহেতু লেফট এট্রিয়ামে অনেক বেশি ব্লাড জমা থাকে, সো থার্ড হার্ট সাউন্ডটা পাওয়া যায়, কারণ লেফট এট্রিয়ামে ব্লাড যেহেতু বেশি জমা থাকে, সো যখনই হার্ট ডায়াস্টল করে তখন টুপুস করে অনেকগুলো ব্লাড চলে আসে, দ্যাটস ওয়াই আমরা লেফট হার্ট থার্ড হার্ট সাউন্ড পাই। এবং যেহেতু এখানে ব্লাড বেশি বেশি আসে লেফট হার্টে, সো লেফট হার্টে ভলিউমটা বেশি থাকে, দ্যাটস ওয়াই এখানে আমরা পাই ভলিউম ওভারলোড। এবং ভলিউম ওভারলোড আমরা পাই কি অ্যাপেক্স বিট, থার্স্টিং অ্যাপেক্স বিট। আর প্রেশার ওভারলোড আমরা কি পাই, হিভিং অ্যাপেক্স বিট। হ্যাঁ, তাহলে প্রেশার ওভারলোড আমরা অ্যাপেক্স বিটটা পাই হচ্ছে হিভিং অ্যাপেক্স বিট, আর এইখানে আমরা পাবো হচ্ছে থার্স্টিং অ্যাপেক্স বিট। ওকে, আচ্ছা, এরপরে আসি হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। এটা এখানেও আমরা প্যানসিস্টোলিক মারমার পাই, কারণ যেহেতু লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে সবসময় যায়, এবং যেহেতু লেফট ভেন্ট্রিকল থেকে রাইট ভেন্ট্রিকলে যায়, সো এই মারমারটা পাওয়া যায় হচ্ছে লয়ার স্টারনাম বরাবর। হ্যাঁ, স্টারনামের যেহেতু এইদিকে লেফট ভেন্ট্রিকল থাকে, রাইট ভেন্ট্রিকল এই পাশে থাকে, সো লেফট লোয়ার স্টারনামে আমরা মূলত এই সাউন্ডটা পাই, এবং এইটা কিন্তু হোল প্রিকোর্ডিয়ামে ছড়ায় যায়। হ্যাঁ, এই মারমারটা মোটামুটি পুরো প্রিকোর্ডিয়ামে ছড়াতে পারে। ওকে, এই কথাটা খেয়াল রাখতে হবে। আর বিনাইন মারমার, অলওয়েজ বিনাইন মারমার হচ্ছে মিড সিস্টোলিক মারমার, এবং বিনাইন মারমারে কোনো রেডিয়েশন থাকে না এবং অন্য কোনো হার্ট ডিজিজের কোনো সাইন থাকে না, এবং এইখান থেকে এই মারমার থেকে কিন্তু রেগুলারই প্রশ্ন আসে। সো এই ছবিটা আপনারা মোটামুটি দেখতে পারেন। এই ছবিতে আমরা যা যা বলেছি, হ্যাঁ, মোটামুটি সবগুলো আছে, ইজেকশন ক্লিক, মিড সিস্টোলিক ক্লিক, ওপেনিং স্টেপ, মোটামুটি এই ছবিতে আমাদের আলোচনাগুলো সবই হয়েছে। ডায়াস্টোলিক মারমারের কথা আমরা বলে ফেলেছি। ডায়াস্টোলিক মারমার এগুলো ইউজুয়ালি হচ্ছে ল পিচ হয়। মিড ডায়াস্টোলিক মারমার পাই হচ্ছে আমরা এমএস এর ক্ষেত্রে, এগুলো আমরা আলোচনা করেছি। আর্লি ডায়াস্টোলিক মারমার কখন পাই এটাও বলেছি। সো মনে রাখবেন যে সিস্টোলিক মারমারে আমরা হচ্ছে স্টেথোস্কোপ চেঞ্জ করি, আর ডায়াস্টোলিক মারমারের ক্ষেত্রে আমরা পেশেন্টের পজিশন চেঞ্জ করি। হ্যাঁ, এটা একটা বিষয়। আর 2 নম্বর হচ্ছে হার্টের লেফট সাইডেড মারমার দেখার ক্ষেত্রে আমরা পেশেন্টের ব্রেথ হোল্ড আফটার এক্সপাইরেশন করি, আর রাইট সাইডেড মারমার দেখার ক্ষেত্রে ব্রেথ হোল্ড আফটার ইন্সপাইরেশন করি। জিনিসটা আমি বুঝাই। যদি আপনি মাইট্রাল এরিয়াতে মারমার দেখতে চান, মাইট্রাল এরিয়া তো লেফট হার্টে, এবং এওরটিক এরিয়াতে মারমার দেখতে চান, এই দিকে ব্লাডের ফ্লোটা বেশি হবে কখন, যখন আমরা এক্সপিরেশন করবো। কারণ এক্সপিরেশন করা মানে কি, আপনার ইয়া থেকে লাংস থেকে সমস্ত ব্লাড লেফট হার্টে আসবে, সো মাইট্রাল ভালভ দিয়েও ফ্লো বেশি হবে, এওরটিক ভালভ দিয়েও ফ্লো বেশি হবে। এই কারণে আমরা পেশেন্টকে শ্বাস ছেড়ে শ্বাস বন্ধ রাখতে বলি এওরটিক এবং মাইট্রাল দেখার সময়। আর আমার ট্রাইকাসপিড এবং হচ্ছে পালমোনারি দেখার ক্ষেত্রে কী করতে হবে, ব্রেথ হোল্ডিং আফটার ইন্সপিরেশন করতে হবে। কেন, কারণ ইন্সপিরেশন যখন কেউ করে ভেনাস রিটার্ন বাড়ে, ভেনাস রিটার্ন বাড়লে ট্রাইকাসপিড ভালভ দিয়ে ফ্লো ভালো হয়, এবং আমাদের পালমোনারি ভালভ দিয়েও ফ্লো ভালো হয়, হ্যাঁ, ইন্সপিরেশনের সময়। এই কারণে ট্রাইকাসপিড এবং পালমোনারি দেখার সময় আমরা ইন্সপিরেশনের পরে ব্রেথ হোল্ডিং করতে পারি। ঠিক আছে, তো এই কারণে দেখেন বলা হচ্ছে যে আমরা যখন পালমোনারি
এবং হচ্ছে এওরটিক যখন আমরা দেখব তখন আমরা এক্সপিরেশনের পরে ব্রেথ হোল্ড করতে বলবো, আর পালমোনারি যখন আমরা দেখবো তখন আমরা ইন্সপিরেশনের পরে ব্রেথ হোল্ড করতে বলবো। ঠিক আছে। কন্টিনিউয়াস মারমার, এটা একটা মজার ব্যাপার। কন্টিনিউয়াস মেশিনারি মারমার এটা একটা কন্ডিশনে পাওয়া যায়, সেটা হচ্ছে পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাস। এটা হচ্ছে একটা স্পেসিফিক কন্ডিশন। হ্যাঁ, এটা আমরা ইনশাল্লাহ যখন সামনে কনজেনিটাল হার্ট ডিজিজ পড়বো তখন আলোচনা করে দিব। পেটেন্ট ডাক্টাস আর্টারিওসাসে কনজেনিটাল মেশিনারি মারমার পাওয়া যায়। ওকে, সো আমরা মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছি, এবং যেই অংশগুলো আলোচনা করেছি এখান থেকে একটা কোশ্চেন আসার মতো একটা অবস্থা আছে। এরপর আমরা ইনশাল্লাহ হার্ট ফেলিওর পড়বো, হার্ট ফেলিওর থেকে অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। সো আপনারা যতটুকু পড়েছি এর মধ্যে যদি কোনো ইনশাল্লাহ সমস্যা থাকে অবশ্যই আমাদের গ্রুপে জানাবেন। ভালো থাকবেন আর বেশি বেশি রিভিশন দিবেন, তাহলে ইনশাল্লাহ পড়াগুলো বেশি মনে থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।